আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি জিকে সাজেশন ক্লাসের 12তম ক্লাসে। আজকে আমাদের জিকে সাজেশন ক্লাস 12, আর বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল ফাতিন। আহ আমরা ইতোমধ্যেই অনেকে যুক্ত হয়েছি। আহ, যেহেতু বেশ কিছুদিন পর আমরা একসাথে হয়েছি, তো একটু জেনে নিতে চাইবো যে কার কি অবস্থা, আমরা কেমন আছি সবাই, পড়াশোনা কি করছি না একদম মানে আহ, ভুলে গেছি আর কি সবকিছু। আমরা ইতিমধ্যে 11টা ক্লাস করেছি, তাই না প্রায়? যেহেতু আজকে 12 নম্বর ক্লাস আপনারা দেখতেই পাচ্ছেন। আহ কে আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস আমরা দেখতে পাচ্ছি। তো যারা হচ্ছে পূর্বের ক্লাসগুলো করেন নাই, হ্যাঁ, যারা পূর্বের ক্লাসগুলা খুঁজতে চাচ্ছেন, মানে চাচ্ছেন যে সেই ক্লাসগুলি করতে, তো সেগুলি হচ্ছে আমাদের যে পেজ থেকে এখন আমরা লাইভে গিয়েছি এই পেজে পাবেন। একই সাথে আহ হ্যালো। আচ্ছা, তো যারা হচ্ছে বিগত ক্লাসগুলি বা মানে অনেকে কমেন্ট করছেন যে আগের ক্লাসগুলি কোথায় পাবো, তো আগের ক্লাসগুলি হচ্ছে আমাদের ফেসবুক পেজে আছে, এবং একই সাথে আপনি ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন, ঠিক আছে? তো ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পেয়েছি এই এখন এই চ্যানেল পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এতক্ষণ ধরে কমেন্ট গুলোই পাচ্ছিলাম না আর কি। আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, রাজীব আছেন। আচ্ছা, হ্যাঁ, আমি ওইটাই ক্লাসের শুরুতে ওইটাই বলছিলাম যে আপনাদের কি অবস্থা পড়াশোনার, আমাকে একটু জানান যে পড়াশোনার কি অবস্থা, কারণ হইতেছে আহ একটু এটা আমি লাগাই নেই। ওকে। একজন বলছে যে ক্লাস এতদিন ধরে করেন নাই, করতে পারেন নাই, মিস করেছেন। আচ্ছা, আমি একটু অলস কিসিমের মানুষ হয়ে গেছিলাম। হুট করে একদিন আর কি ক্লাস নেওয়া হয় নাই, তো ওই যে গ্যাপ পড়ে গিয়েছিল। তো আসলে হুম, এই আর কি, হ্যাঁ, হয়ে গেছে কিছু একটা। তো আমি ওই জন্যই ক্লাসের শুরুতে জিজ্ঞেস করতেছিলাম যে কি অবস্থা আপনাদের, আপনারা সবাই আমাকে একটু বলেন যে আপনারা কি আদৌ জেগে টেগে আছেন, নাকি একদম আমার মতো বিলীন হয়ে গেছিলেন। আমি টানা 11টা ক্লাস নিয়েছিলাম, এরপরে 2-3 দিন একটু, আমারও তো একটু ছুটি টুটি দরকার নাকি, তো আমি একটু ছুটিতেই ছিলাম, শীত নিদ্রায় ছিলাম আর কি। তো আজকে 12তম ক্লাস, আমরা বেশ কিছুদিন পর যুক্ত হলাম আপনাদের সাথে। তো আপনাদের কার কি অবস্থা, পড়াশোনা কি করছেন, না আমার চেহারার সাথে সাথে পড়াশোনাও সব ভুলে গেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি ছিলাম এতদিন কোন একটা জায়গায় ছিলাম। আচ্ছা, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা এখন যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। তো হ্যাঁ, থ্যাংক ইউ মিহি, সাফা, রাজীব, মেহেদি, মামুন। ওকে, ঠিক আছে। তো আমরা অনেকেই যুক্ত হয়েছি। সো আমরা আর কি মোটামুটি ক্লাস শুরু করি। আজকে আমাদের হচ্ছে 12 নম্বর ক্লাস, ঠিক আছে? তো যেহেতু অনেকেই কান্নাকাটি করতেছেন, তো আমি আশা করবো আজকে একটা চমৎকার ক্লাস হবে। এবং ট্রাস্ট মি, আজকে খুব সহজ জিনিস দিয়ে শুরু করে এমন মানে ইন্টারেস্টিং টপিকে যাব, এমন গুরুত্বপূর্ণ একটা টপিকে যাব, এবং এত ইনফরমেশন আজকে আমরা পাবো এই ক্লাসটা করলে, মানে ইউ জাস্ট মানে কান ইমাজিন, মানে এখন আপনি ইমাজিনই করতে পারতেছেন না। জাস্ট ক্লাসটা শেষ হোক, আপনি নিজেই দেখবেন যে গল্পের ছলে বা প্রশ্ন সলভ করতেছি, জাস্ট কিছু জিনিস, কিছু ছবি টবি দেখে দেখে অনেক কিছু আমরা শিখে ফেলতেছি, অনেক ইনফরমেশন আমরা আর কি পেয়ে যাব, ঠিক আছে? ওকে, ছিলাম আমি কোন একটা জায়গায় ছিলাম আর কি। আচ্ছা, এগুলো আমাদের জানার দরকার নাই। আমরা হচ্ছে এখন প্রথম প্রশ্নে চলে যাই, চলেন। এই যে লাস্ট শুক্রবারে একটা প্রশ্ন হয়েছে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে, এই গত শুক্রবার একটা প্রশ্ন আসছে, ওই যে বলছিলাম খুব সহজ একটা টপিক থেকে আমরা খুব ডিপ একটা টপিকে যাব, খুব ইন্টারেস্টিং টপিকে যাব। এবং ট্রাস্ট মি, আমার উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন যে আমরা খুবই চমৎকার কিছু কন্টেন্ট আজকে দেখবো, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা দেখেন, আমাকে অ্যান্সার করে ফেলেন যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে, দেখেন কি বলছে যে অ্যাশেজ কোন খেলার সাথে জড়িত। হ্যাঁ, এটা একটু আমাকে জানান, অ্যাশেজ কোন খেলার সাথে জড়িত বলেন তো। বলেই দিছে খেলা, ঠিক আছে, তাহলে অ্যাশেজ কোন খেলার সাথে জড়িত, ঝটপট আমাকে বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলামিন।
আজকে কিছু ম্যাপের জিনিসপত্র পাবেন আলামিন, আমার সাথে লেগে থাকেন, কারণ আমরা বিগত ক্লাসে ম্যাপ নিয়ে আলোচনা করছি। আজকে আবার কিছু ম্যাপ, কিছু যুদ্ধ বিগ্রহ নিয়ে কথা বলবো, খেলাধুলা নিয়ে কথা বলবো। সো আই হোপ আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে, আপনারা যদি যদি ধৈর্য নিয়ে থাকেন। ঠিক আছে, আপনাদের অপেক্ষা, এতদিনের অপেক্ষা আর কি আসলেই এইটা মানে উসুল হবে আর কি। ঠিক আছে, ওকে। সো প্রথম যে প্রশ্ন, যারা খেলাধুলা দেখেন, যারা আমরা মোটামুটি অনেকেই খেলাধুলা পছন্দ করি, কিছুক্ষণের মধ্যে মনে হয় বাংলাদেশ এবং ইউএস এর খেলাও শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আচ্ছা, রাজীব, ব্যাংকের প্রশ্ন আমরা সমাধান করব, সমস্যা নেই। ওকে, অ্যাশেজ কোন খেলার সাথে জড়িত? এটা আমরা সবাই জানি যে অ্যাশেজ ক্রিকেট খেলার সাথে জড়িত। এবং আমরা জানি যে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, এদের মধ্যে, এই দুই দেশের মধ্যে এই ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ বা টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়ে থাকে। অ্যাশেজ বলতে আসলে ওই যে আহ, মানে আমি আসলে ছবিটা এখানে অ্যাড করি নাই, কারণ এটা মোটামুটি আমি জানি যে এটা আমরা অনেকেই জানি যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার যে প্রতি বছরই যে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হয়, তাদের একটা গৌরবের একটা বিষয় আর কি। তো সেই টুর্নামেন্টের নাম বা সেই সিরিজটার নামই হচ্ছে অ্যাশেজ। শাহরিয়ার জিজ্ঞেস করছে বাংলাদেশ কি হেরে যাবে? হারা উচিত আই থিংক, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, 2 নম্বর প্রশ্ন বলছে পিং পং কোন বিষয়ের সাথে জড়িত। ঠিক আছে, পিং পং কোন বিষয়ের সাথে জড়িত, এই প্রশ্নটা দেখেন পাশে আমি কোনো নোট দেই নাই। বিষয়টা আসছে বাট একটু অন্যভাবে আসছে, এটা বিসিএস এর প্রশ্ন, বাট আমি একটু অন্যভাবে দিচ্ছি। কি বলছি যে পিং পং কোন বিষয়ের সাথে জড়িত। ঠিক আছে, ওকে। এখানে অপশন আছে নৃত্য, সঙ্গীত, চারুকলা, ক্রীড়া, বাট এই অপশনগুলো দেখার আগে আমি একটু আপনাদের হিন্টস দিই। বলেন তো যে পিং পং কোন দেশের সাথে জড়িত, মানে সরি, কোন দেশ না, পিং পং কোন বিষয়ের সাথে জড়িত। দেখেন, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, দেখেন কি দেওয়া আছে, একটা পিং পং ড্রিঙ্কস। হ্যাঁ, বাংলাদেশেরই মনে হয় কোনো একটা, আমি জানি না এইটা আপনারা কোনোদিন খাইছেন কিনা, আমি আমি নিজেও খাই নাই, বাট মানে এরকম একটা জিনিস আমি পাইছি যে পিং পং ম্যাঙ্গো ড্রিঙ্কস। তা আপনারা একটু বলেন তাহলে এটা কি মানে খাবার রিলেটেড কোনো কিছু? অথবা এই বলটা মনে হয় আমরা সবাই দেখছি, তাই না? ছোটবেলায় আমরা এই বলটা মনে হয় সবাই দেখছি। এই বল ওই যে মানে আস্তে করে ছেড়ে দিলে অনেক বাউন্স খায়, হ্যাঁ। এই বল নিয়ে আমরা অনেক খেলাধুলা করছি এবং অনেক মারপিট করছি, মজা করে বন্ধুদের মারছি। ফাইনালি আমি যে আরেকটা অপশন দিতে পারি, আরেকটা হিন্টস দিতে পারি, সেটা হচ্ছে এই জিনিস। বলেন তো এই জিনিসটা কি? এই জিনিসটা কি বলেন তো? বা এই জিনিস নিয়ে আপনারা কখনো মারামারি করছেন? বলেন। এটা এই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন এটা নিয়ে মারামারি করে, তাই না? আচ্ছা, রাজীব বলছে ক্রিকেট। না না না, পিং পং ক্রিকেটের সাথে জড়িত না। ওকে, এইটা হচ্ছে, আমরা জানি এটা মারামারির কোনো বস্তু না, এটা হচ্ছে টেবিল টেনিস নামে আমরা যে খেলাটা খেলি। অর্থাৎ ছোট একটা, মানে আমরা তো লন টেনিস জানি যে ওখানে টেনিস বল দিয়ে, বড় র্যাকেট দিয়ে খেলা হয়। ঠিক আছে, ওটা আমরা সবাই জানি, বাট ছোট টেবিলে আমরা যে খেলাটা খেলি, একটু পরে আমরা ছবি আরো ভিজুয়ালাইজ করব। সো টেবিলের উপরে আমরা যে টেনিসের ফরম্যাটে যে খেলাটা খেলি সেটাকে আমরা হচ্ছেই বলি যে টেবিল টেনিস। সো পিং পং এই খেলাটাকে আমরা আরো একটা নামে ডাকি, সেটা হচ্ছে টেবিল টেনিস খেলাটাকে আমরা আরো একটা নামে ডাকি, সেটা হচ্ছে পিং পং। সো আপনাকে যদি প্রশ্ন করে যে পিং পং কোন বিষয়ের সাথে জড়িত, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডি। এটা অনেকেই অ্যান্সার করছেন, এটা খেলার সাথে জড়িত। ঠিক আছে, পিং পং কোন বিষয়ের সাথে জড়িত? খেলাধুলার সাথে জড়িত। এবং এই প্রশ্নটা আমি একটু পরে আবার আপনাকে করব। ঠিক আছে, তখন অপশনগুলো এরকম থাকবে না। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিসপত্র আসতেছে সামনে। ঠিক আছে, ওকে। তাহলে পিং পং মানে কি? পিং পং মানেই হচ্ছে কি টেবিল টেনিস। পিং পং মানে কি টেবিল টেনিস। ওকে, এর মনে থাকবে। আচ্ছা, আমরা বিগত ক্লাসে কিন্তু দেখছি যে খেলাধুলা নিয়ে এরকম প্রশ্ন আসে। গত ক্লাসে আমরা বলছি রাইডার কাপ, মনে আছে? রাইডার কাপ মানে কি? গলফের সাথে জড়িত একটা টুর্নামেন্ট। ওকে, ট্যুর ডি ফ্রান্স বাইসাইকেল, এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। সুতরাং এই যে পিং পং কোন বিষয়ের সাথে জড়িত, এটা 38তম বিসিএস আসা প্রশ্ন। সুতরাং আপনি মনে রাখবেন যে পিং পং মানেই হচ্ছে টেবিল টেনিস, এবং এটা কি খেলাধুলার সাথে জড়িত। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। অস্থির, অনেকে পারছেন, জোস। আচ্ছা, এইবার এই ধরনের প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং, এবং যেহেতু পিং পং কোন বিষয়ের সাথে জড়িত বা পিং পং শব্দের অর্থ কি, এরকম একটা প্রশ্ন বিসিএস এ আসছে। এই ধরনের জিনিসগুলো আপনাকে রিটেনে দিতে পারে অথবা ভাইভাতে প্রশ্ন করতে পারে। কেন আপনাকে এই জিনিসগুলো ভাইভাতে প্রশ্ন করতে পারে, এটা আমি আপনাকে আহ বলতেছি, একটু পরেই আমরা সেটা ক্লিয়ার হয়ে যাব। টেবিল টেনিসকে কেন পিং পং বলা হয় এটা একটু জাস্ট জেনে রাখবেন। হ্যাঁ, কেন জেনে রাখবেন, খুবই ইন্টারেস্টিং এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে, দেখেন কি মাসুম একটা বাচ্চা এখানে, সে খেলাধুলা করার চেষ্টা করতেছে। এবং এই যে কিউট যে বাবুটা আছে, এই কিউট বাবুটা যে কাজটা করছে, সে হচ্ছে কি করছে দেখেন, যে ওই যে টেবিলের মতো যে একটা কোর্ট এখানে মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা, ও যখন ব্যাট দিয়ে বলটা মারতেছে, ঠিক আছে, পিং পং এর নামকরণটা কিভাবে হয়েছে? এই টেবিল টেনিস খেলায় যখন এই ছোট্ট যে সাদা যে ক্ষুদ্রাকৃতির বলটা আছে, এটা যখন আপনার র্যাকেটে মানে আওয়াজ হয়, বাড়ি দেয়, তখন আওয়াজ হয় হচ্ছে এরকম একটা আওয়াজ হয়, পিং। ঠিক আছে,
এবং এবার এই ছবিটাতে আসেন, এখানে দেখেন কি হয়েছে, দেখেন তো বলটা কোথায় আছে, বলটা টেবিলের উপরে আছে, এবং টেবিলের উপরে যখন বলটা বাড়ি খায় তখন আওয়াজ হয় হচ্ছে পং। ঠিক আছে, কি আওয়াজ হয় বলেন তো? আওয়াজটা অনেকটা এরকম হয় যে পং। তাহলে যখন র্যাকেটে লাগে তখন কি হয়? পিং। আর যখন টেবিলে লাগে তখন কি হয়? পং। তো এই যে আওয়াজের উপর নির্ভর করে নামকরণ করা হয়েছে কি পিং পং। ঠিক আছে, তো টেবিল টেনিসকে কেন পিং পং বলা হয় বুঝছি তো, কারণ যখন আমি র্যাকেটে বলটা মারি তখন আওয়াজ হয় পিং, আর যখন টেবিলে বলটা পড়ে তখন আওয়াজ হয় পং করে একটা আওয়াজ হয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওইখান থেকে নামকরণ করা হয়েছে পিং পং। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাকে বলেন এই যে 38 বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে, কততম বিসিএস এ আসছে? 38 বিসিএস এ আসছে। এটা আমরা অনেকেই এটা অ্যান্সার করতে পারছেন। তখন অপশন ছিল, অপশনগুলো আমি এখন ইচ্ছা করে দেই নাই। তাহলে পিং পং শব্দের অর্থ কি? ওখানে একটা অপশন ছিল হচ্ছে টেবিল টেনিস। হ্যাঁ, পিং পং শব্দের অর্থ কি? এই বিসিএস এর যে প্রশ্নটা আসছিল সেখানে পিং পং শব্দের অর্থ কি, ওখানে অপশন ছিল টেবিল টেনিস। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমরা অলরেডি জেনে গেছি। অ্যান্সার কি হবে? টেবিল টেনিস। ঠিক আছে, অপশন ছাড়া অ্যান্সার করা শিখতে হবে। ঠিক আছে, অপশন ছাড়াও অ্যান্সার করা শিখতে হবে। তাহলে পিং পং শব্দের অর্থ হচ্ছে টেবিল টেনিস। ওকে, কোথায় আসছে এটা? 38তম বিসিএস এ। এই প্রশ্ন থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, বিসিএস এ আসছিল মানে অবশ্যই অপশন ছিল, আমি ইচ্ছা করে অপশনটা দেই নাই যেহেতু আলোচনা ধারাবাহিকতা ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই, চলেন। এইবার আসেন, এইবার একটু বুদ্ধি করে আমাকে অ্যান্সার দেন। দেখেন খুব ইন্টারেস্টিং পার্টে ঢুকে গেছে অলরেডি। এতক্ষণ ধরেন মানে মজার ছলে আমরা জিনিসপত্র শিখছি, খেলাধুলা করতেছিলাম, এবার আমরা একটু রাজনীতিতে ঢুকবো। যদিও আমরা বলি সবসময় যে খেলাধুলার সাথে রাজনীতি মিশাবো না, বাট আমি তো মিশাবো, কারণ দুনিয়া এইভাবেই চলে। ঠিক আছে, ওকে, আচ্ছা দেখেন 6 নম্বর প্রশ্ন, কোন খেলাকে কেন্দ্র করে দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল? ঠিক আছে, অপশনগুলো দেখেন, তায়কোন্দো, টেবিল টেনিস, গলফ, ফুটবল। আপনার কি মনে হয় কি হইতে পারে? অস্থির। একজন অ্যান্সার দিছে, ভেরি গুড। আচ্ছা, কাউসার। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, অনেকে অ্যান্সার দিছে। আচ্ছা, রুমি বলছে গলফ, আরোহী বলছে টেবিল টেনিস। ওকে, অস্থির অস্থির। হাসান শিকদার বলছে টেবিল টেনিস। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমি এতক্ষণ ধরে কি আলোচনা করতেছি? টেবিল টেনিস। তো একটু তো মানে মাথা খাটাইতে হবে, যেহেতু যে এতক্ষণ ধরে আমি পিং পং নিয়ে করতেছি কথা, মানে আলোচনা করতেছি, টেবিল টেনিস নিয়ে আলোচনা করতেছি, ডেফিনেটলি এখানে একটা লিঙ্ক খুঁজে পান, রাইট? সো কোন খেলাকে কেন্দ্র করে দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল? আপনি মনে রাখবেন অ্যান্সার হইতেছে টেবিল টেনিস। ইন্টারেস্টিং না? আয় হায়, ঐশী বলে কি ফুটবল? না, ফুটবল না, ঠিক আছে, টেবিল টেনিস। ওকে, আচ্ছা, টেবিল টেনিসের ইংরেজি বানান কি? একটু আগে আমরা লিখছিলাম, আমরা আবার লিখবো। ঠিক আছে, তাহলে বানান মুখস্থ হয়ে যাবে। টেবিল টেনিস। হ্যাঁ, বানানগুলা ঠিকঠাক পারতে হবে। ওকে, বড় হয়ে গেছে আমরা এখন, বানান ভুল করলে ভালো দেখায় না। ওকে, তাহলে কোন খেলাকে কেন্দ্র করে দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল আমি কি বলছি? টেবিল টেনিস। ওকে, আমরা মনে রাখবো, আমরা এইটুকু মনে রাখি, আরো ডিটেলস আমরা একটু পরে যাইতেছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্নে আসেন। টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে দেখেন, এখন বলেই দিছি। ঠিক আছে, টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে কোন দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল? দেখেন আগের প্রশ্নে আপনার মাথায় আসছিল না যে আচ্ছা এইটা তো খালি এইটুকু বললে হইলো নাকি যে টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়েছিল বা কিছু একটা, তো এটা ডিটেলস বলবে না? তো অস্থির হইলে হবে না। তো এই যে ডিটেলস চলে আসছে, অপশনগুলো দেখতে থাকেন। আমি একটু প্রশ্নটা আরেকবার পড়ি। টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে আপনাকে এইবার জানতে চাইছে যে আচ্ছা, ওই যে হ্যাঁ, ওই জন্যই প্রশ্নটা দিয়েছি কামাল, একটু ধৈর্য ধরেন, বুদ্ধি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। তো টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে কোন দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল? এখানে অপশন আছে চীন, তাইওয়ান। দেখেন, চীন আর তাইওয়ান, যারা ডেইলি খোঁজ খবর রাখেন বা সংবাদপত্র পড়েন, তারা একটু মনে রাখবেন যে চীন আর তাইওয়ান এদের মধ্যে কিন্তু এখন উত্তেজনা বিরাজ করতেছে। তাইওয়ানের সমুদ্র বন্দর কিনমেন, হ্যাঁ আমি একটু লিখে দেই, তাইওয়ানের এই যে তাইওয়ান এর সমুদ্র বন্দর কিনমেন, কিছুদিন আগে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন, এবং শপথ গ্রহণ করার পরে তিনি হুঙ্কার দেন যে চীন যে তাইওয়ান দখল করে ফেলবে এইটা তিনি হইতে দিবেন না। তো এবং চীন আজকে যেটা করছে, বা বাংলাদেশ সময় আজকে বা তাদের স্থানীয় সময় গতকাল, তারা তাইওয়ানের যে সমুদ্র বন্দর আছে, যেটাকে আমি কি বলছি, কিনমেন। হ্যাঁ, আমার বাংলা লেখাটা আশা করি বোঝা যাচ্ছে, আমি আরেকটু বড় করে লিখি। ঠিক আছে, কি বললাম? তাইওয়ানের সমুদ্র বন্দর, হ্যাঁ, কিন মেন। ঠিক আছে, তাইওয়ানের সমুদ্র বন্দর কিনমেন। ঠিক আছে, তো এই তাইওয়ানের যে সমুদ্র বন্দর কিনমেন, সেখানে কিন্তু চীন আজকে জাহাজ ভিড়াইছে। তো আপনারা যারা
এই যে চাকরির প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলোয় অবতীর্ণ হইতে চান তারা কিন্তু এই সাম্প্রতিক বিষয়গুলো একটু মনে রাখবেন, যে চীন তাইওয়ানের এটা কিন্তু কন্টিনিউয়াস, এদের ঝামেলা কখনোই শেষ হয়নি, হ্যাঁ চলতেছে। এবং ওইটাই বললাম যে আজকেও কি হয়েছে, যে তাইওয়ানের সমুদ্র বন্দরের নাম কি, কিনমেন। প্রশ্ন আসতে পারে, এই যে দেখেন প্রশ্ন একটা হয়ে গেছে এখানে অলরেডি। প্রত্যেকদিন আমি বলি না যে আমি হয়তো 25টা প্রশ্ন সলভ করাচ্ছি, বাট তার ভিতরে অনেক ইনফরমেশন থাকে। দেখেন তাইওয়ানের সমুদ্র বন্দরের নাম কি, প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সমুদ্র বন্দর। তো অনেকগুলো উল্টাপাল্টা নাম থাকবে, এর মধ্যে একটা থাকবে কিনমেন। অথবা প্রশ্ন করতে পারে যে তাইওয়ানের সমুদ্র বন্দর কোনটি, কিনমেন। অথবা প্রশ্ন করতে পারে যে চীন সাম্প্রতিক সময়ে কোন দেশের সমুদ্র বন্দরে তাদের জাহাজ আহ, মানে ইয়া করে, কি মহড়া দেয়, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে, তাইওয়ান। কোন সমুদ্র বন্দরে, কিনমেন সমুদ্র বন্দরে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এটা হওয়ার কোনো সুযোগ নাই তাহলে, না চীন তাইওয়ান এটা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এদের ক্ল্যাশ চলতেইছে। চীন ভারত আমরা জানি, চীন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ভারত, আর হচ্ছে পাকিস্তান আফগানিস্তান। তো এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, এই টেবিল টেনিসের খেলাকে কেন্দ্র করে, এটা আমি আসলে আর দীর্ঘায়িত করতেছি না, টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে যে দুইটা রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় তারা হচ্ছে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। চীন আর ভারতের মধ্যে যে যুদ্ধ হয়, যেটাকে আমরা বলি সিনো ইন্ডিয়ান ওয়ার, আমরা এটা পড়ছিলাম মনে আছে, চীন আর ভারতের মধ্যে যে যুদ্ধ হয় সেটাকে আমরা নাম দিছিলাম, মানে বিশ্ব নাম দিছিল আর কি, বা গোটা ওয়ার্ল্ড যে নামে জানে, সেটা হচ্ছে সিনো ইন্ডিয়ান ওয়ার। এবং পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও তো আসলে ক্ল্যাশ লাগছে, বাট এদের মধ্যে কোনো আসলে ওই সব খেলাধুলা হয় নাই। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়, এবং সেটা কত সালে, সেটা হচ্ছে 1971 সালে, ঠিক আছে। কত সালে, 1971 সালে, ঠিক আছে। এবং এই যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে, হ্যাঁ অনেকে পারছে, থ্যাংক ইউ শাহাদাত, থ্যাংক ইউ। তো এই যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে কত সালে বলেন তো, 1971 সালে। তাহলে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক স্বাভাবিক হইলো 1971 সালে, এই যে কূটনৈতিক সম্পর্ক যে ডেভেলপ হইলো 1971 সালে, তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, যে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে মানে কবে প্রেশারাইজ করে যে চীনকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদে বা স্থায়ী সদস্য হিসেবে তাদেরকে ইনক্লুড করা হোক, 1971 সালে, ঠিক আছে। অর্থাৎ যেটাকে আমরা বলি যে ভেটো পাওয়ার, এটা নিয়েও আমরা পরে কথা বলবো, ঠিক আছে। একটু জাস্ট মনে রাখেন যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয় কত সালে, 1971 সালে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে অ্যান্সার পেয়ে গেলাম, নেক্সট প্রশ্নে চলে যাই। এই যে দেখেন, হ্যাঁ, এটা একটা প্রতীকী ছবি, আমরা এটা মনে রাখবো, এইভাবে মনে রাখতে পারি। এবং এই যে ছবিটা আছে, এই ছবিতে আমি একটু বলে দিই, এই ভদ্রলোক, হ্যাঁ বাম পাশে আমার যে ভদ্রলোকটা আছে, আমার মনে হয় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, বাম পাশে যে ভদ্রলোক আছে তার নামটা আমি একটু লিখে দিই। ইনি হচ্ছেন রিচার্ড নিক্সন। রিচার্ড নিক্সন, ঠিক আছে, রিচার্ড নিক্সন। লাল কালি কি দেখা যাচ্ছে, লাল কালি কি দেখা যাচ্ছে, রিচার্ড নিক্সন, রিচার্ড নিক্সন। আচ্ছা আমি এখানে লিখে দিই, রিচার্ড নিক্সন, ঠিক আছে, রিচার্ড নিক্সন। আই হোপ দেখতে পাচ্ছেন, একটু কষ্ট হলেও দেখতে পাচ্ছেন। আচ্ছা, একজন বলছে এই লোকটা ভালো না। ও, জমি জমার সমস্যা আছে মনে হয় আপনার সাথে, লোকটা ভালো না। আচ্ছা, হ্যাঁ সজীব, এই তো চলে আসছি, টেনশনের কিছু নাই। আর বাম পাশে যে ভদ্রলোক আছে এর নাম কি, এর নাম হচ্ছে আহ কালি কি দেখা যায়, আচ্ছা নামগুলো আমরা একটু পরে, আচ্ছা আমি এটা বলে দিই, ইনি হচ্ছেন, চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা চীনা চীনা ভাব আছে। ইনি হচ্ছেন মাও সেতুং, আর ইনি হচ্ছেন রিচার্ড নিক্সন। বেসিক্যালি এই যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পিং পং খেলাকে কেন্দ্র করে তাদের যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে, এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কারিগর হচ্ছে এই মাও সেতুং এবং হচ্ছে রিচার্ড নিক্সন। কারণ দুইজনই আসলে বুঝতে পারছে যে আমরা যদি এক না হই তাহলে রাশিয়াকে সরাইতে পারবো না, রাশিয়া মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তো আমেরিকা যেটা চেষ্টা করছে যে সে বিশ্বের একক ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে থাকুক, আর চীন চাইছে যে সোভিয়েত ইউনিয়নকে সাইড করতে, কারণ সোভিয়েত ইউনিয়ন খুব বাড়াবাড়ি করতেছিল ওদের সাথে, ওদেরকে খুব প্রেশারাইজ করতেছিল। এগুলো নিয়ে আমরা ডিটেলস একটু পরে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এই দুইজন ব্যক্তিকে আপনারা জাস্ট চোখ বন্ধ করলে যেন আপনাদের মাথায় আসে, ঠিক আছে। আচ্ছা, যারা আজকে প্রথম ক্লাস করতেছেন, হ্যাঁ
তাদের জন্য বলি, আমরা যেহেতু আমাদের মোত্তাসিম পাহলভি স্যারের ম্যাথ কোর্স থাকে হচ্ছে রবি থেকে বৃহস্পতি 9টা থেকে ক্লাস থাকে। তো আমি এই জন্য যে কাজটা করছি যে আমি 7:30 থেকে এখন থেকে ক্লাস নেবো, এটা একদম ফিক্স, ঠিক আছে? আমি যদি ক্লাস নেই তাহলে আপনি একদম মুখস্থ 7:30টায় আমাকে দেখতে পাবেন। আর যদি ক্লাস না নেই তাহলে মনে করবেন যে 7:30টার পরে, 7:30টায় যদি আমাকে এই পেজে না দেখতে পান তাহলে বুঝবেন যে আজকে ক্লাস নাই। তবে আমি চেষ্টা করবো যেইভাবে আমি প্রতিদিন ক্লাস নিচ্ছিলাম সেইভাবেই ক্লাস নিব, ঠিক আছে? আর মুত্তাসিম পাহলভি স্যারের কোর্সটা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন, অথবা যে এখানে যে লাইভে দেখেন একটা কমেন্ট পিন করা আছে, ওখান থেকেও তথ্য নিতে পারেন, ঠিক আছে? ওকে, আমি এইখানে আর নামগুলো লিখতেছি না, পরের স্লাইডে নাম লেখার বহুত জায়গা আছে। আসেন এইবার আমাকে প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, এইবার আমাকে উত্তর দেন যে পিং পং কোন বিষয়ের সাথে জড়িত। দেখেন আমি বলছিলাম যে এই প্রশ্নটা আমি আবার আপনাকে করব, বলেন। আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসছি। প্রশ্নের নাম্বার কি ঠিক আছে? হ্যাঁ, বলেন পিং পং কোন বিষয়ের সাথে জড়িত। অপশন আছে সমাজতন্ত্র, অর্থনীতি, পরিবারতন্ত্র, কূটনীতি। বলেন তো আপনার কি মনে হয়, একটু জাস্ট বুদ্ধি করে বলেন পিং পং কোন বিষয়ের সাথে জড়িত। দেখেন 4টা অপশন আছে, এইটার অ্যান্সার আমি একটু জানতে চাই, একটু ঝটপট আমাকে একটু অ্যান্সার করেন। হ্যাঁ, মোসাহেব আলী, শাহরিয়ার হোসেন, ইশরাত, রত্না, আশা। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লাস খুব ভালো লাগে, তো আপনারাও যে জয়েন করেন এটাও খুব ভালো লাগে, ঠিক আছে? সো একটু আর কি ক্লাসগুলা সবাই করেন, রেগুলার করেন। আর যারা নতুন আছেন তারা ক্লাসগুলো একটু ছড়াই দিন, ঠিক আছে? আমাকে তো মানুষজন চিনেই না, কি বলে এই ক্লাস খুব ভালো লাগে হ্যান ত্যান, এটা কারা আমাকে মিস করতেছে। যাই হোক, আহ আচ্ছা, একজন বলছে সমাজতন্ত্র। ওকে, ঠিক আছে, আমি রাইট আনসার পেয়ে গেছি। সবাই বলতেছে যে পিং পং যে বিষয়ের সাথে জড়িত সেটা হচ্ছে কূটনীতি। কেন বলেন তো? কারণ একটু আগে আমরা জানছি যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করছে, তারা এই পিং পং খেলা বা টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে দুই দেশের মাঝখানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। অর্থাৎ এই দুই দেশের মধ্যে 1949 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত কোনো সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিল না, একদম খরা যাচ্ছিল, ঠিক আছে? কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করে নাই। মানে 1949 সালেই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1949 সালে এই যে ভদ্রলোক আছে, যিনি হচ্ছেন চীনের তৎকালীন চেয়ারম্যান ছিলেন, মাও সেতুং, তিনি চীনে সমাজতান্ত্রিক একটা বিপ্লব ঘটান 1949 সালে। যার কারণে কি হয় বলেন তো, মার্কিন যুক্তরাষ্ট্র ওরা কি সমাজতন্ত্র বিশ্বাসী নাকি ওরা ক্যাপিটালিস্ট? ওরা পুঁজিবাদী, ওদের গণতন্ত্রের ধারক কি পুঁজিবাদীর ওপরে বা পুঁজিবাদ সমাজ ব্যবস্থা। তো এই জন্য 1949 সালে চায়নাতে যখন সমাজতন্ত্র প্রবর্তন করা হয়, যুক্তরাষ্ট্র তখন থেকেই কি তাদের প্রতি বিমুখ হয়ে যায়। এবং সেই ঘটনাটা 1971 সালে গিয়ে কি করছে, 1971 সালে গিয়ে তারা এই পিং পং খেলার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক করছে। দ্যাটস ওয়াই এই যে এই যে ঘটনাটা, এইটাকে বলা হয় পিং পং ডিপ্লোমেসি। কি বলা হয়? পিং পং ডিপ্লোমেসি, ঠিক আছে? 1971 সালে কি করে, চায়না হচ্ছে ইউএসএ কে ইনভাইট করে পিং পং খেলার জন্য। তো 1971 সালে চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দল তারা ভ্রমণ করে আসে, এবং ঠিক একই মানে ঠিক পরের বছর 1972 সালে কি করে, চায়না হচ্ছে কোথায় যায়, ইউএসএ তে যায়, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে একটু ধারাটা দেখেন তো কি হয়। 1971 সালে ইউএসএ কোথায় যায়, চায়নাতে যায়। আর চায়না ঠিক পরের বছর কোথায় যায় বলেন তো? চায়না ঠিক পরের বছর হচ্ছে ইউএসএ তে যায়। ওই যে টেবিল টেনিস দল তারা হচ্ছে ইয়া করে, দুই দেশ আর কি, হ্যাঁ, দুই দেশ হচ্ছে টেবিল টেনিস খেলতে যায়। এবং তারা হচ্ছে এই যে টেবিল টেনিস যে টুর্নামেন্টটা হয়, এটার একটা প্রতিপাদ্য ছিল যে ফ্রেন্ডশিপ ফার্স্ট, কম্পিটিশন সেকেন্ড। মানে বুঝছি যে আসলে আগে বন্ধুত্ব, পরে হচ্ছে প্রতিযোগিতা। তো মজার ব্যাপার হচ্ছে যে এই যে 1971 সালে যখন ইউএসএ এদের যে টেবিল টেনিস টিম ছিল, জাতীয় যে টেবিল টেনিস টিম ছিল, তারা যখন চায়নাতে গেল, 1971 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস টিম চায়নাতে গেল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাঙ্কিং ছিল, র্যাঙ্কিং এ তাদের অবস্থান ছিল 24তম। আর চায়না ছিল মনে হয় থার্ড বা ফোর্থ, থার্ড ছিল। তো স্বাভাবিকভাবেই চায়না হচ্ছে শক্তিমত্তায়, বুদ্ধিতে এবং টেবিল টেনিস খেলার জন্য যে আসলে মানসিক দক্ষতা লাগে বা যেই উপস্থিত বুদ্ধি লাগে, সেই দিক থেকে চায়না আগায় ছিল। তো তারা স্বাভাবিকভাবেই খুব ডমিনেট করছে, বাট দুই একটা খেলা ইচ্ছা করে ছেড়ে দিছিল। এবং এইটারই তখন হচ্ছে প্রতিবাদ্য ছিল এরকম যে ফ্রেন্ডশিপ ফার্স্ট, কম্পিটিশন সেকেন্ড। ওকে, তাহলে পিং পং কোন বিষয়ের সাথে জড়িত? কূটনীতি। ওকে, তাহলে এইবার আসেন দেখেন কোথায় আসছে। এই যে দেখেন পিএসসির একটা পরীক্ষায় আসছে, ঠিক আছে? এবং পিএসসির পরীক্ষায় আসা মানে এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর ভাইভাতে তো অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখেন কি বলছে, পিং পং ডিপ্লোমেসি এর সাথে কোন দেশটি সংশ্লিষ্ট বলেন? ইন্দোনেশিয়া হবে, তাই না? অ্যান্সার কি হবে? ইন্দোনেশিয়া। পিং পং ডিপ্লোমেসির সাথে কোন দেশটি সংশ্লিষ্ট?
বলেন পিং পং ডিপ্লোমেসির সাথে কোন দেশটি সংশ্লিষ্ট? আমি একটু ঘটনা প্রবাহগুলো আরেকবার লিখে দেই। হ্যাঁ, কি হয়েছিল বলেন তো, যে 1971 সালে কি করছে চীন, কাকে আমন্ত্রণ জানায়? ইউএসএ কে ইনভাইট করে, তাই না? ঠিক আছে। আর 1972 সালে কি হয়? 1972 সালে 1972 সালে ইউএসএ কি করে? ইউএসএ চীনকে ইনভাইট করে। আচ্ছা, কি জন্য ইনভাইট করে বলেন তো? এই যে পিং পং খেলার জন্য। কি জন্য ইনভাইট করে? পিং পং খেলার জন্য। এবং এই যে তারা যে দুই দেশ, দুই দেশে যে ভ্রমণ করলো, এই যে সফর হইলো, এইটাই আসলে কি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। এখান থেকে আসলে সূচনা হয় পিং পং ডিপ্লোমেসির। এবং এই পিং পং ডিপ্লোমেসিটা আসলে প্রবর্তক কে? চীন। তারাই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানায়। ঠিক আছে। তো এখানে যেহেতু অপশনগুলো দেখছেন যুক্তরাষ্ট্র যেহেতু নাই, স্বাভাবিকভাবে এখানে অ্যান্সার কি হবে? চীন হবে। ঠিক আছে। তো হুট করে যদি আপনি এই প্রশ্ন দেখেন, আপনার কাছে সবগুলোই রাইট আনসার মনে হবে, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্কটল্যান্ড, চীন সবই মানে রাইট আনসার মনে হবে। বাট যখন আপনি ঘটনা প্রবাহটা জানবেন, তখন কিন্তু আপনি খুব ইজিলি বলে দিতে পারবেন। অপশন দেখলে আপনার মাথায় চলে আসবে যে এটা তো চীন ছাড়া আর কোনো কিছুই হওয়া সম্ভব না। কই আসছে? পিএসসি তে আসছে। এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। এইবার আমাকে এই প্রশ্নের অ্যান্সার দেন। চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কার নেতৃত্বে? চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কার নেতৃত্বে? বলেন। এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি একটু বলে দেই। রিচার্ড নিক্সন, ইনি হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী। হুম। রিচার্ড নিক্সন, ইনি হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে। কেন প্রথম প্রধানমন্ত্রী বললাম? রিচার্ড নিক্সন হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী যে কিনা এই যে যুক্তরাষ্ট্র আর চায়নার মাঝখানে যে, এই যে বললাম যে একটু আগে, যে তাদের মধ্যে যে বৈরী একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অবসান ঘটার পর তিনি প্রথম চায়নাতে, মানে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম ভ্রমণ করেন। আর যদি আপনাকে বলে যে হেনরি কিসিঞ্জার, এই নামটাও আমরা অনেক শুনছি আমাদের স্বাধীনতা যুদ্ধে বা বিভিন্ন সময়, হেনরি কিসিঞ্জার এই নামটা আমরা অনেক শুনে থাকছি। তো হেনরি কিসিঞ্জার, ইনি হচ্ছেন প্রথম পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে। এবং কেন এদেরকে প্রথম বলতেছি, কিসের বেসিসে প্রথম বলতেছি? কিসের বেসিসে প্রথম বলতেছি? বেসিসটা হচ্ছে এই যে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কার নেতৃত্বে? অ্যান্সার আমি একটু আগে বলে দিছিলাম। ওই যে একটু আগে আমরা যখন চাইনিজ ব্যক্তির ছবি দেখছিলাম, আমি বলছিলাম মাও সে তুং। তো এই যে মাও সে তুং, ইনি 1949 সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান। ঠিক আছে। কত সালে? 1949 সালে। মনে থাকবে কত সালে? 1949 সালে। ঠিক আছে। তো চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কত সালে বলেন তো? 1949 সালে। কার নেতৃত্বে ঘটে? মাও সেতুং। তো উনি যখন সমাজতান্ত্রিক বিপ্লব ঘটায়, ওই যে আমি বলছিলাম না যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সমাজতন্ত্রতে বিশ্বাস করে না, ওরা পুঁজিবাদী গণতন্ত্রের ধারক, ওরা হচ্ছে ক্যাপিটালিস্ট। দ্যাটস ওয়াই ওরা কি করে, ওই যে 1949 সাল থেকে চীনের সাথে তাদের একটা বৈরিতা শুরু হয়ে যায়, এবং সেটার অবসান হয় কোথায়? পিং পং ডিপ্লোমেসিতে। কত সালে? 1971 সালে। মনে থাকবে। তাহলে এই যে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব যখন ঘটে 1949 সালে, তখন থেকে কি আমেরিকার সাথে তাদের বৈরিতা শুরু। ঠিক আছে। মানে বৈরিতা শুরু বলা যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন আর যুক্তরাষ্ট্র কি ছিল? বন্ধু ছিল। পরবর্তীতে এই 1949 সালে তাদের মধ্যে আবার কি বৈরিতা শুরু হয়। ঠিক আছে। তো 1949 সালে যে বৈরিতা শুরু হয়, বৈরিতা শুরু, এবং এটার অবসান হয় কবে বলেন তো? মনে আছে? এই যে বৈরিতা শুরু, তাহলে এই বৈরিতার অবসান হয় কবে? বৈরী সম্পর্ক, সম্পর্কের অবসান, অবসান ঘটে কবে? কত সালে বলেন? এটা অ্যান্সার দেন, কত সালে ঘটে? বৈরী সম্পর্কের অবসান, এটা কত সালে ঘটে? এটা ঘটে হচ্ছে 1971 সালে। ঠিক আছে। তাহলে এই যে 1949 সালে যে বৈরিতা শুরু হয়, এই যে বৈরী সম্পর্ক শুরু হয় 1949 সালে, কেন? কারণ চীন সমাজতান্ত্রিক বিপ্লব ঘটায়, সমাজতন্ত্র কায়েম করে 1949 সালে। কার হাত ধরে? মাও সেতুং এর হাত ধরে। এবং 1971 সালে ওই যে টেবিল টেনিস খেলার আমন্ত্রণ জানায় কে? ওই মাও সেতুং। ঠিক আছে।
তো সেই 1971 সালে টেবিল টেনিস খেলার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার জোড়া লাগে। তাহলে প্রায় 20 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র আর চীনের মাঝখানে যে বৈরী সম্পর্ক ছিল সেটা হচ্ছে অবসান ঘটে। আর এইটার সূত্রপাত হয়ই হচ্ছে এই সমাজতান্ত্রিক বিপ্লবের কারণে, যেটা 1949 সালে ঘটে। কার হাত ধরে? এই যে মাও সেতুং এর হাত ধরে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আহ, এই এই ব্যক্তিটাকে, ঠিক আছে, এই ব্যক্তিটাকে ঝৌ এনলাই, ইনি হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী। প্রথম প্রধানমন্ত্রী। এখন তো একটা বিপদ হয়ে গেল যে প্রথম প্রধানমন্ত্রী দুইজনই হয়ে কেমনে? একজন রিচার্ড নিক্সন, ইনিও প্রথম প্রধানমন্ত্রী, ঝৌ এনলাই ইনিও প্রথম প্রধানমন্ত্রী, কেমনে কি? খুব ইজি। রিচার্ড নিক্সন কে, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, সরি প্রথম প্রধানমন্ত্রী, যিনি কিনা এই 1971 সালের পর, এই যে 1971 সালে যখন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া শুরু করে, তারপর চীন সফর করা প্রথম প্রধানমন্ত্রী। এবং ওই যে হেনরি কিসিঞ্জার, তিনি হচ্ছেন দুই দেশের স্বাভাবিক সম্পর্ক যখন হয় 1971 সালে, পিংপং ডিপ্লোমেসি যখন হয় 1971 সালে, যখন পিংপং ডিপ্লোমেসি হয়, এই পিংপং ডিপ্লোমেসি হওয়ার পরে হেনরি কিসিঞ্জার হচ্ছেন প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি চীন সফর করেন। মনে থাকবে? আচ্ছা। আর 1949 সালে যখন এই যে মাও সেতুং, উনি যখন সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান, এই যে মাও সেতুং, এই 1949 সালে যখন মাও সেতুং চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান, তখন ইনি ছিলেন চেয়ারম্যান। ইনি কি ছিলেন? চেয়ারম্যান ছিলেন। এবার কি ক্লিয়ার হয়েছি? তাহলে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান মাও সেতুং চীনের চেয়ারম্যান হিসেবে, আর ঝৌ এনলাই ছিলেন তখন কি ওই যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে চীনের প্রথম প্রধানমন্ত্রী। ক্লিয়ার? মনে থাকবে? সো মানে গ্যাঞ্জাম লাগার কোনো সুযোগই নাই, ঠিক আছে। রিচার্ড নিক্সন হচ্ছে প্রধানমন্ত্রী, এই নামটা আমরা অনেক শুনছি। হেনরি কিসিঞ্জার যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এটাও আমরা জানি। মাও সেতুং নামটাও কমন, যে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান 1949 সালে এবং চীনের চেয়ারম্যান ছিলেন। কিন্তু ওই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ঝৌ এনলাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে। এবার আমাকে প্রশ্নের অ্যান্সার দেন। পুঁজিবাদীদের ওপর সমাজতন্ত্রীদের আক্রমণ ইতিহাসে কোন যুদ্ধ নামে পরিচিত? মানে বুঝছেন? এই যে একটু আগে বলতেছিলাম যে পুঁজিবাদী কারা, ক্যাপিটালিস্ট কারা। হ্যাঁ, একটু আগে বলতেছিলাম ক্যাপিটালিস্ট কারা। আপনার মাথায় আসতে পারে ক্যাপিটালিস্ট মানেই তো কি? ইউএসএ। আর সমাজতন্ত্রী মানে কমিউনিস্ট, একটু আগে তো আমরা বললাম কাদেরকে পাইছি? চায়নাকে পাইছি, তাই না? আচ্ছা, তাহলে বলেন তো, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা একটু ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, কি বলছি? যে পুঁজিবাদীদের উপর সমাজতন্ত্রীদের আক্রমণ ইতিহাসে কোন যুদ্ধ নামে পরিচিত? এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা একটু ট্রিকি কোশ্চেন। বলেন, এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যকার যুদ্ধ? না, এইটা হচ্ছে কোরীয় যুদ্ধ নামে পরিচিত। কোরীয়, ঠিক আছে, কোরীয় যুদ্ধ। ঠিক আছে, কোরীয় যুদ্ধ, নেকড়ে যুদ্ধ। নেকড়ে যুদ্ধ কি? ফাহাদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোরীয় যুদ্ধ, ঠিক আছে। তো এবং এই কোরীয় যুদ্ধ আসলে কার মধ্যে হয় জানেন? কোরীয় যুদ্ধ কিন্তু আসলে ইউএসএ বা চায়না এরা প্রত্যক্ষভাবে কিন্তু জড়িত ছিল না। এই কোরীয় যুদ্ধটা বেসিক্যালি হয় হচ্ছে দুইটা দেশের মধ্যে। কার কার মধ্যে বলেন তো? বুঝতেই পারতেছেন কার কার মধ্যে। নর্থ কোরিয়া আর কি সাউথ কোরিয়া, ঠিক আছে। তো কোরীয় যুদ্ধ এটা কার কার মধ্যে হয়? নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া, এই দুই দেশের মধ্যে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পুঁজিবাদীদের ওপর সমাজতন্ত্রীদের আক্রমণ ইতিহাসে কোন যুদ্ধ নামে পরিচিত, এটাকে আমি কেন বললাম যে কোরীয় যুদ্ধ? কেউ কি অ্যান্সার করতে পারবেন এটাকে আমি কেন বললাম কোরীয় যুদ্ধ? আসেন আমরা আহ জাস্ট পরের স্লাইডে এটা দেখতে পাবো। দেখেন, একটু ভালো করে দেখেন। এখানে যে ম্যাপের কথা বলতেছিলেন অনেকে, এখানে ম্যাপ চলে আসছে, একটু ভালো করে দেখেন। আই থিঙ্ক ম্যাপটা বোঝা যাচ্ছে। ওকে, দেখেন তো এখানে কে আছে। এই যে এই জায়গাটায় কে আছে দেখেন তো? রাশিয়া। কে আছে? রাশিয়া, ঠিক আছে। এইখানে কে আছে? চায়না। ভেরি গুড। এইখানে কাকে দেখতে পাচ্ছেন? জাপান, ঠিক আছে। যদি না দেখতে পান আমি একটু লিখে দেই। এখানে কে আছে? এটা হচ্ছে জাপান, ঠিক আছে। ওকে, এখানে কে? এখানে কে আছে? রাশিয়া। এটা কারা? এটা হচ্ছে রাশিয়া। আর এখানে আছে চায়না। আই থিঙ্ক এটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে চায়না। এখানে তো লেখাই আছে এটা হচ্ছে নর্থ কোরিয়া, আর এটা হচ্ছে সাউথ কোরিয়া, ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হইতেছে যে এই যে এইখানে আমি যে ম্যাপটা এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে আমি একটু যদি ভালো করে দেখাই। এই যে দেখেন এই যে পুরা জায়গাটুকু, হ্যাঁ, আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি। এই যে পুরা জায়গাটুকু,
ঠিক আছে, এই জায়গাটা আমি একটু রেড করে দেই। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমি রেড যে বর্ডারটা করলাম এইমাত্র, এই পুরো জায়গাটা ছিল হচ্ছে কোরীয় উপদ্বীপ। এবং এই যে কোরীয় উপদ্বীপ এইটা দখলে ছিল হচ্ছে জাপানের। 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই পুরা যে জায়গাটা এটা ছিল, দেখেন এই যে এখানে যে বেগুনি কালারের যে জায়গাটুকু, এটা কি পুরাটা জাপান না? এই জাপানের দখলে ছিল হচ্ছে এই পুরা কোরীয় উপদ্বীপ। এবং 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত এটা কি জাপানের দখলে ছিল। কিন্তু যখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে, অর্থাৎ 1945 সালে জাপান যখন হেরে গেল মিত্র শক্তির সাথে, তারা আর পারলো না, তখন যেটা হয় এই যে নর্থ কোরিয়া যেটা আছে, এই যে নর্থ কোরিয়া, দেখেন তো এই নর্থ কোরিয়ার যে বর্ডার এটা কোন কোন দেশের সাথে আছে? এখানে আছে হচ্ছে চায়না, আর এখানে আছে কে? রাশিয়া। ঠিক আছে, নর্থ কোরিয়ার যে বর্ডার সরাসরি কার সাথে আছে? এই যে এখানে কার সাথে আছে? রাশিয়ার সাথে। আর এখানে কার সাথে আছে? চায়নার সাথে। সুতরাং এই যে উত্তর যে কোরিয়া আছে, এই উত্তর কোরিয়াটা হচ্ছে এটা চায়না বা রাশিয়া সমর্থিত ছিল, যেটা আমি দেখেন এখানে লিখছি ইউএসএসআর। ইউএসএসআর মানে কি? এটা হচ্ছে বর্তমানে আমরা এটাকে রাশিয়া বলি, আর ইউএসএসআর মানে হচ্ছে যে তৎকালীন যেটাকে আমরা বলতাম সোভিয়েত ইউনিয়ন। তো যেহেতু নর্থ কোরিয়া চায়না এবং রাশিয়ার সাথে বর্ডার শেয়ার করতো, খুব স্বাভাবিকভাবে এই নর্থ কোরিয়াটা আসলে তখন কার দখলে ছিল? ওই রাশিয়া সমর্থিত কমিউনিস্ট সমর্থক, মানে ইউএসএসআর সমর্থিত কমিউনিস্ট যেই গ্রুপটা ছিল তাদের দখলে ছিল। তো আমরা তাহলে বলতে পারি যে এইখানে রাশিয়ার সমর্থনে ছিল কে? নর্থ কোরিয়া। বা রাশিয়ার দখলে ছিল কে? নর্থ কোরিয়া। একই সাথে রাশিয়া এবং চায়নার আসলে দখলে কে ছিল? নর্থ কোরিয়া। এবং এই পাশে দেখেন, নিচে দেখেন এই যে এখানে কি আছে? সাউথ কোরিয়া। এই জায়গাটা দেখেন, এইখানে দেখেন এই যে জায়গাটা সবুজ যে জায়গাটুকু, হ্যাঁ সবুজ যে জায়গাটুকু, এই যে সবুজ যে জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে সাউথ কোরিয়া যে বলতেছি। মানে জাপান যখন পুরা কোরিয়া উপদ্বীপটা হারায় ফেললো, তখন নর্থ কোরিয়া যেহেতু হচ্ছে চায়না আর রাশিয়া এদের সাথে বর্ডার শেয়ার করতো, এই দুইটা চায়না এবং রাশিয়া তখন কি সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট পার্টি ছিল, তো তাদের দখলে ছিল। আর কোরিয়াটা কি করে? কোরিয়াটা তখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে চলে আসে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানেই কি? মার্কিন যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে ওই যে ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট আমরা যে রাষ্ট্র বলি। হ্যাঁ, এটা মনে হয় একটু কেটে গেছে, এই পাশে লেখা আছে। তো যে সাউথ কোরিয়া ছিল, সাউথ কোরিয়া হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে ইউএসএ সমর্থিত। ঠিক আছে, বা ইউএস এর দখলে ছিল। মনে থাকবে? তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, যে এই যে বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কি করছে? কোনটা হারাইছে? কোরীয় উপদ্বীপ হারাইছে। প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন দেশ কোরীয় উপদ্বীপের দখল বা কর্তৃত্ব হারায়? অ্যান্সার কি হবে? জাপান। একই সাথে আরো একটা জিনিস মনে রাখেন, যদি আপনাকে বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নিচের কোন দেশটি তাইওয়ানের কর্তৃত্ব হারায়, ওইটাও কি হবে? জাপান। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান অনেক কিছুই হারাইছে। তো এখানে যেহেতু কোরীয় উপদ্বীপের কথা বলতেছিলাম, তো আমি কি বলছি যে 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত, 1910 থেকে 1945 সাল পর্যন্ত জাপানের দখলে ছিল হচ্ছে এই কোরীয় উপদ্বীপ। পরবর্তীতে এইটা আসলে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান হেরে যায়, তখন একটা পোর্শন ওই যে রাশিয়া, মিত্র শক্তি মানে কি রাশিয়া আর চায়না ছিল, তো রাশিয়া চায়নার দখলে চলে যায়। আর আরেকটা পোর্শন, অর্থাৎ সবুজ কালারের যে পোর্শন আছে, যেটাকে আমি আবার সাদা হ্যাচ কালার দিচ্ছি, সাউথ কোরিয়া, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে রাখে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝলাম তো। তাহলে দুইটা পার্ট হয়েছে, এই দুইটা পার্টের মধ্যেই আসলে ঝামেলা লাগে। এই দুইটা পার্টের মধ্যে যখন ঝামেলা লাগে, একটু বুদ্ধি করে বলেন, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া এই দুই দল, এই যে দুইটা দেশ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া, এই দুইটা দেশের মধ্যেই হচ্ছে যে যুদ্ধটা লাগে, সেটাকে আমরা বলতেছি কোরীয় যুদ্ধ। এখন বলেন তো যে এই নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া এই দুইটা দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে বলেন তো পরোক্ষভাবে কোন দেশ যুদ্ধে লিপ্ত হয়? বলেন তো, নর্থ কোরিয়া এখানে কার সাথে আছে? চায়না এবং রাশিয়া। ওই যে আমি এখানে বলছি যে রাশিয়া সমর্থিত কমিউনিস্ট পার্টিকে নর্থ কোরিয়া, তাহলে নর্থ কোরিয়া যেহেতু রাশিয়া সমর্থিত আর সাউথ কোরিয়া যেহেতু ইউএসএ সমর্থিত, এর মানে, এর মানে কি? এর মানে হচ্ছে যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন পরোক্ষভাবে কোন দুইটা দেশ যুদ্ধে লিপ্ত হয়? আপনার অ্যান্সার হইতেছে ইউএসএ এবং কি এই যে ইউএসএসআর, যেটাকে আমরা রাশিয়া বলি। এটাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে কারা? নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। কিন্তু এই নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া তখন দুইটাই কি অনেক ভালনারেবল ছিল। নর্থ কোরিয়া মানেই হচ্ছে ওই যে রাশিয়া এবং চায়নার এখানে একটা দখল ছিল। আবার একই সাথে এখানে কি সাউথ কোরিয়া কার দখলে ছিল বলছিলাম? ওই যে কমিউনিস্ট বা পুঁজিবাদী সমর্থন
করে যে দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, সুতরাং আপনাকে এইখানে যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল। আমরা খালি মুখস্থ করি ইতিহাস, কিন্তু ইতিহাস আসলে বুঝি না, ব্যাখ্যাটা আসলে বুঝি না, আমরা খালি মুখস্থ করি। কোরিয়া উপদ্বীপ দুই দেশের মধ্যে হয়েছে, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এইভাবে মুখস্থ করি। এটা করা যাবে না, আপনাকে হিস্ট্রি জানতে হবে। এবং হিস্ট্রিটা যদি আপনার ওই যে মুখস্থর ছলেই জানেন তাহলে সমস্যা, মানচিত্র বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট আরেকবার রিভিউ দেই। নর্থ কোরিয়ার সাথে এখানে কে আছে? রাশিয়া আছে, চায়না আছে। সুতরাং এইটা নর্থ কোরিয়ার বর্ডার কিন্তু রাশিয়া চায়না উভয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি কি বলছি যে যখন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন হেরে যায়, নর্থ কোরিয়াটা আসলে কোন সমর্থিত কমিউনিস্ট পার্টির দখলে যায়? ইউএসএসআর, মানে হচ্ছে সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন, বা যেটা বর্তমানে রাশিয়া। একই সাথে সাউথ কোরিয়া, এইটাও কিন্তু জাপান হারায় ফেলে, পুরোটাই তো হারায় ফেলে। সাউথ কোরিয়া তখন কার দখলে চলে যায়? ইউএসএ সমর্থিত, অর্থাৎ পুঁজিবাদী সমাজতন্ত্রের যে ধারক বাহক, সেই ইউএসএ সমর্থনে চলে যায়। সুতরাং আপনি যদি নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া যুদ্ধে লেগে যায়, যুদ্ধে লিপ্ত হয়, এর মানে হচ্ছে আলটিমেটলি কি প্রক্সি যুদ্ধ হিসেবে এখানে আসলে কারা লিপ্ত হচ্ছে? রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটার অ্যান্সারটা দেই। তাহলে বলেন, যদি আপনাকে বলে যে পুঁজিবাদীদের ওপর সমাজতন্ত্রীদের আক্রমণ ইতিহাসে কোন যুদ্ধ নামে পরিচিত, এটা আসলে অ্যান্সার কি? কোরীয় যুদ্ধ। ঠিক আছে, এই কোরীয় যুদ্ধটাকেই আসলে পরোক্ষভাবে বলা হয় কি? ক্যাপিটালিস্ট বনাম কমিউনিস্ট। কেন? কারণ নর্থ কোরিয়া মানে কি বলেন তো, একটু বুদ্ধি করে বলেন। নর্থ কোরিয়া মানে কি? আমাকে একটু অ্যান্সার দেন। নর্থ কোরিয়া মানেই হচ্ছে কি? আমি এখানে লিখলাম, উপরে লিখলাম, নর্থ কোরিয়া মানেই হচ্ছে ইউএসএ। আর এখানে সাউথ কোরিয়া মানে কে আসতেছে? ওই যে ইউএসএসআর, বা সোভিয়েত ইউনিয়ন, বা রাশিয়া যেটাকে আমরা বলি। ঠিক আছে, এবং এদের মাঝখানে যে যুদ্ধটা হয়েছে, হ্যাঁ, এই নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু পরোক্ষভাবে ইউএসএ এবং রাশিয়াও অংশ নিছে। এবং এই যে ইউএসএ এবং রাশিয়া যে পরোক্ষভাবে অংশ নিছে, এইটাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। কি বলে এটাকে? এটাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। ঠিক আছে, কি বলে এটাকে? প্রক্সি যুদ্ধ। ওকে, ঠিক আছে, মনে থাকবে। ওকে, অস্থির। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই, দেখি কি বলছে। আচ্ছা, এইবার দেখেন কি বলছে। কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিতে দুই দেশের মধ্যে কত সালে যুদ্ধ হয়? তাহলে দেখেন, এই যে আরেকটা যে প্রশ্ন আমি এখানে আনছি, এই প্রশ্নের মাধ্যমে আপনার আগে এতক্ষণ যে বক বক করছি সেগুলো আরো মাথায় ঢুকে যাবে। কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিতে, বলেন তো কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিতে মানে কি? বলেন, নিয়ন্ত্রণ নিতে মানে কি? কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিতে মানে হচ্ছে নিশ্চয়ই কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ হারাইছে। তাহলে বলেন তো নিয়ন্ত্রণ কে হারাইছে? নিয়ন্ত্রণ কে হারায়? ওই যে একটু আগে বলছি, জাপান। ঠিক আছে, এবং এই যে কোরীয় উপদ্বীপের যে নিয়ন্ত্রণ হারাইলো জাপান, তখন কি হয়? তখন ওই যে দুইটা ভাগ হয়ে যায়। কি কি ভাগ হয়? কোন দুইটা দেশ? এই যে বলেন, এখানে তো বলা আছে দুইটা দেশ। কোন দুইটা দেশ বলেন? একটা হচ্ছে নর্থ কোরিয়া, আর একটা কি? সাউথ কোরিয়া। এবং এই যুদ্ধটা কত সালে সংঘটিত হয়? এই যুদ্ধটা সংঘটিত হয় হচ্ছে 1950 সালে। ঠিক আছে, এবং এটা কতদিন স্থায়ী হয়? এটা স্থায়ী হয় হচ্ছে 1953 সাল পর্যন্ত। ঠিক আছে, কত সাল পর্যন্ত স্থায়ী হয়? 1953 সাল পর্যন্ত। যদিও কাগজে কলমে, বা আসলে যদি আমরা বলি যে আহ এখনো উত্তর কোরিয়া কিন্তু সবারই মাথা ব্যথার কারণ। এখনো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে মাঝে মধ্যেই পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, এবং হচ্ছে তারা হচ্ছে ভয় দেখায়। 2022 সালেও হচ্ছে উত্তর কোরিয়া 10টা গোলা বারুদ বা বোমা দক্ষিণ কোরিয়ার ল্যান্ডে তারা হচ্ছে নিক্ষেপ করে। ঠিক আছে, তো এইরকম ঘটনা কিন্তু এখনো ঘটতেছে। তো যারা বিশ্লেষক আছে, রাজনৈতিক বিশ্লেষক, তারা বলে এই যুদ্ধ আসলে এখনো শেষ হয় নাই। তো আমরা যদি এমনি আমাদেরকে যদি বলে 1950 সালে এই যুদ্ধ শুরু হয়, কোরিয়া উপদ্বীপের এই যুদ্ধ, আপনি এখানে আরো ডাটা নিতে পারেন। সেটা হচ্ছে যে এই যুদ্ধ শুরু হয় 1950 সালের 25শে জুন। ঠিক আছে, আর 1953 সালে 27শে জুলাই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হয়। ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত এই নর্থ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে এক করা যায় নাই। 2000 সালে একটা নীতি অ্যাপ্লাই করা হয়েছিল, 2018 সালে আরেকবার বসা হয়েছিল, বাট স্টিল কোনো আলোর মুখ দেখা যায় নাই। ঠিক আছে, তো 1950 সালে 25 জুন শুরু হয়ে 1953 সালে 27 জুলাই যুদ্ধ শুরু হয়। তারিখ মনে রাখার দরকার নাই, আমি জানতাম তাই শেয়ার করছি। বাট যদি এগুলো তারিখ সহ দিতে পারেন, এগুলো আপনাকে অনেক আগায় রাখবে। ঠিক আছে, ভাইভাতে বা রিটেনে অনেক আগায় থাকবেন। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এই যে এখানে আর কি ছবি দেওয়া আছে, দেখেন এই যে নর্থ কোরিয়া এখানে আছে। আহ এখানে জাস্ট আমি অল্প একটু কথা বলি। এই যে আমার নর্থ কোরিয়া। ঠিক আছে, এই নর্থ কোরিয়া উত্তর কোরিয়া কি করতেছে দেখেন। এখানে যে তীর চিহ্নগুলো আছে, দেখেন কোন দিকে আছে? তীর চিহ্নগুলো নিচের দিকে আছে। হ্যাঁ, এই যে বিভিন্ন রুট ফলো করে তারা কি করছে? নিচের দিকে গেছে, নিচের দিকে গেছে, নিচের দিকে গেছে, নিচের দিকে গেছে, নিচের দিকে গেছে। এবং এইখানে দেখেন কি আছে? সাউথ কোরিয়া। ঠিক আছে, এর মানে হইতেছে এই যে নর্থ কোরিয়া
নর্থ কোরিয়া কি করছে জানেন? নর্থ কোরিয়া হচ্ছে 1950 সালে এই যে ম্যাপটা, এই ম্যাপটা আসলে আমরা সংগ্রহ করছি ডেফিনেটলি ইয়া থেকে। এই যে দেখেন এখানে হচ্ছে মাঞ্চুরিয়া আছে, চায়নার একটা প্রাকৃতিক সম্পদের আখড়া বলা হয় এই মাঞ্চুরিয়া যে জায়গাটা আছে। এই যে আমার রাশিয়া, এখানে এই যে ইউএসএসআর, রাশিয়া আরো ওইদিকে আছে। তো নর্থ কোরিয়া আর হচ্ছে এই যে সাউথ কোরিয়া, আর এইখানে আছে দেখেন জাপান, এই যে জাপান, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কান্নাকাটি করতেছে। তো এই নর্থ কোরিয়া 1950 সালে এই যে দেখেন কি করতেছে, এই তীর চিহ্নগুলো নিচের দিকে, মানে কি তারা ক্রমান্বয়ে সাউথ কোরিয়াতে প্রবেশ করে, ক্রমান্বয়ে সাউথ কোরিয়াতে প্রবেশ করে তারা অ্যাটাক শুরু করে, ঠিক আছে? এবং এটা কন্টিনিউয়াসলি 3 বছর ধরে এই যুদ্ধটা চলমান থাকে। ওকে, আচ্ছা, তাই নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, স্নায়ু যুদ্ধের প্রথম আগুন নামে অভিহিত প্রক্সি যুদ্ধ শুরু হয় কোন দুইটি দেশের মধ্যে? এটার অ্যান্সার দেন। আমি অলরেডি এটা বলছি, এখানে দুইটা ইনফরমেশন আছে, প্রশ্নে দুইটা ইনফরমেশন আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আপনাকে প্রশ্ন করতে পারে, যারা বিসিএস রিটেন দিবেন বা শিক্ষক নিবন্ধনের রিটেন দেন, তাদের কিন্তু এই ধরনের জিনিসগুলা জানতে হবে, ঠিক আছে? আপনাকে ভাইভাতে প্রশ্ন করতে পারে যে স্নায়ু যুদ্ধের প্রথম আগুন বলে অভিহিত করা হয় কোন যুদ্ধ বা কোন ঘটনাকে? স্নায়ু যুদ্ধের প্রথম আগুন। এবং একই সাথে এখানে আরেকটা টার্ম ব্যবহার করছি, যেটা আমি একটু আগে বলছি আপনাদের, যে সেটা হচ্ছে প্রক্সি যুদ্ধ, ঠিক আছে? আপনাকে প্রশ্ন করতে পারে যে প্রক্সি যুদ্ধর একটা উদাহরণ দিন, ঠিক আছে? তাহলে প্রক্সি যুদ্ধ কোনটা বা স্নায়ু যুদ্ধের প্রথম আগুন কোনটা? ঝটপট আমাকে অ্যান্সার দেন, ঝটপট। অস্থির, ইমো অ্যান্সার দিছে জ্ঞান সন্ধানে স্বপ্ন তরি, অস্থির অস্থির। বুঝতে পারছি। স্নায়ুযুদ্ধের প্রথম আগুন, এই যে দেখেন আমি যখন প্রশ্ন করি, প্রশ্নগুলো ইচ্ছা করে এমন ভাবে করি যেন আপনার এখানে প্রশ্নের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, আপনার ইনফরমেশন যেন মুখস্থ না করতে হয়, ঠিক আছে? কারণ আপনি সহজ উত্তর জানলে কঠিন প্রশ্নগুলো যখন পড়ে যাচ্ছেন, এই কঠিন একটা প্রশ্ন যেখানে অনেক কঠিন কঠিন ভাষা আছে, স্নায়ুযুদ্ধের প্রথম আগুন, প্রক্সি যুদ্ধ, এই যে কঠিন কঠিন টার্ম আছে বা নতুন পুরাতন যে ধরনের টার্ম আছে, এগুলো আর আপনার পড়তে হচ্ছে না। আপনি খালি ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতেছেন যে কোন দুইটা দেশ, একটু আগে আমরা বলছি কোন দুইটা দেশ, ইউএসএ ভার্সেস কি, রাশিয়া, ঠিক আছে? তখন কিন্তু রাশিয়া ছিল না, তখন কি ছিল? ইউএসএসআর, এটার ফুল ফর্ম অবশ্যই জেনে রাখবেন। ইউএসএসআর, এটার ফুল ফর্ম অবশ্যই জেনে রাখবেন, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন। অস্থির। তাহলে যদি আপনাকে ভাইভাতে প্রশ্ন করে, যদি আপনাকে ওই যে দশম থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলোতে এক কথায় উত্তর দাও, বা সাধারণ জ্ঞানের যে প্রশ্ন আসে 10টা বা 15টা, যেটাতে কোনো অপশন থাকে না, যদি আপনাকে রিটেনে প্রশ্ন করে, তাহলে আপনি কি বলবেন যে স্নায়ুযুদ্ধের প্রথম স্নায়ুযুদ্ধের প্রথম আগুন এটা আসলে কোন ঘটনার সাথে জড়িত? উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যে কোরীয় যুদ্ধ সংঘটিত হয় 1950 সালে, সেখানে পরোক্ষভাবে কোন দুইটা দেশ যুদ্ধে লিপ্ত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি, রাশিয়া, ঠিক আছে? হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাইলে এই যে ইউএসএ এবং ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, এরা যে যুদ্ধে লিপ্ত হয় এটাকে বলা হয় প্রক্সি যুদ্ধ, ঠিক আছে? মনে থাকবে, অনেকবার বলতেছি কিন্তু, যেন মাথায় গেঁথে যায়। আচ্ছা, এই যে এটা নিয়ে এই ছবিটা একটু আগে দেখছি, এটা নিয়ে আর আসলে কথা বলার কিছু নাই, এই জিনিসটা আমরা একটু আগে দেখছি। তাইলে দেখেন এই যে যখন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া যখন যুদ্ধে লিপ্ত হইলো, ঠিক আছে? যখন কি বলছি, আমি আরেকবার বলতেছি, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া, এতবার বলতেছি, এরপর যদি মাথায় না ঢুকে তাহলে আর কিচ্ছু করার নাই। এই যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া যখন যুদ্ধে লিপ্ত হয়, কত সালে যুদ্ধ লিপ্ত হয় এটাও আরেকবার বলে দিই, 1950 সালে যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধের নাম কি? কোরীয় যুদ্ধ। এবং এই যুদ্ধ কেন হয়? কোরীয় উপদ্বীপ, এই যে পুরাটা ছিল কি, এই যে কমলা আর এই যে সবুজ, এই দুইটা পোর্শন কার দখলে ছিল? জাপানের দখলে ছিল। 1945 সাল পর্যন্ত জাপানের দখলে ছিল, ঠিক আছে? 1945 সালে যখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়, তখন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া নামে দুইটা আমার কি হয়, দুইটা দেশে ভাগ হয়, ওই কোরিয়া উপদ্বীপটা দুইটা দেশে ভাগ হয়। তো নর্থ কোরিয়া অনেকদিন ধরেই চেষ্টা করতেছিল এই সাউথ কোরিয়ার দখল নেওয়ার জন্য, তারা দুইটা দেশ এটা মেনে নিতে পারতেছিল না। তো নর্থ কোরিয়া তাদের আগ্রাসন বুঝাইতে সাউথ কোরিয়াতে 1950 সালে অ্যাটাক করে, ঠিক আছে? তো এই যে অ্যাটাকটা করে, এই অ্যাটাকটাকেই বা এই যুদ্ধটাকে আমরা বলি হচ্ছে কোরীয় যুদ্ধ। এবং এই যুদ্ধে আসলে যেহেতু নর্থ কোরিয়া কার দখলে ছিল, রাশিয়া সমর্থিত, এবং সাউথ কোরিয়াটা কোন দেশ সমর্থিত ছিল? ইউএসএ সমর্থিত। সুতরাং এখানে আসলে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয় কি, ওই ইউএসএ এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। প্রথমবারের মতো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কোনো বড় আকারের বিদেশি সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র কার নেতৃত্বে? ঠিক আছে, এখানে আমরা একটা ইয়া দিই, কার নেতৃত্বে, ঠিক আছে? বলেন, মানে বুঝতেছেন তো? আচ্ছা, আমার ক্লাস টাইম হচ্ছে, যেটা আমি বলছি, যে আমাদের মোত্তাসিন পাহলভী স্যারের ম্যাথ কোর্স, যেটা এই বছরে মেগা মেগা কোর্স। এই বছর আর কোনো ম্যাথের কোর্স আসবে না। অনেকে ভর্তি হওয়ার ব্যাপারে জানতে চাইছেন, এই লাইভে দেখেন একটা কমেন্ট পিন করা আছে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার আমাদের মোত্তাসিন পাহলভী স্যারের ক্লাস থাকে।
9টা থেকে। এবং যারা এখনো ভর্তি হতে চাচ্ছেন খুব শীঘ্রই ভর্তি হয়ে যান, কারণ হচ্ছে যে আমাদের কমেন্টে যে আহ, এই লাইভের কমেন্টে দেখেন একটা পিন করা কমেন্ট আছে, ওখানে ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে কমেন্টে বারবার জিজ্ঞেস করার দরকার নেই, ওখানে নাম্বার দেওয়া আছে, অথবা mpbian.com ওয়েবসাইটে গিয়ে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে। আর আমার ক্লাস, যেহেতু আমাদের পাহলভি স্যারের ক্লাস থাকে 9টা থেকে, আমি আজকের পরে প্রতিদিন 7:30 থেকে লাইভে যুক্ত হবো। ঠিক আছে, একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করেন, অনেক কিছু শিখতে পারবেন। আর শিখলে চাকরি আপনার হবে, আপনার পরিবার এবং আপনার ছোট ভাই বোন বা যেই আছে, বা আপনার বন্ধু বান্ধবী, হাবি জাবি যে যার যে যাই আছে না কেন, আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, সো একটু ক্লাসগুলো করেন। আচ্ছা দেখেন, প্রথমবারের মতো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কোনো বড় আকারের বিদেশি সংঘাতে জড়িয়ে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, কার নেতৃত্বে? আচ্ছা, এইটা কোন ঘটনা জানেন, যেটা নিয়ে কথা বলতেছি? এই যে 1950 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনুমতি ছাড়াই তারা কি করে, তারা হচ্ছে উত্তর কোরিয়াকে অ্যাটাক করে। আমি এই যে দেখেন, আবার যাই, এই যে দেখেন কি বলছি, মনে আছে আপনাদের? মনে আছে সাউথ কোরিয়া? এই যে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া কার সমর্থিত ছিল? আমি বলছিলাম সাউথ কোরিয়া ছিল হচ্ছে ইউএসএ সমর্থিত। তো ইউএসএ, আপনি হয়তো আমাকে বলবেন যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া 1950 সালে যুদ্ধে লিপ্ত হয়, এটা তো কোরিয়া যুদ্ধ, এখানে ইউএসএ কিভাবে আসলো? ওই যে সাউথ কোরিয়া যে ইউএসএ সমর্থিত ছিল, আর নর্থ কোরিয়া যে রাশিয়া সমর্থিত ছিল, তো রাশিয়ার আগ্রাসন দমাইতে, রাশিয়াকে মানে পুরা দুনিয়া থেকে, মানে তাদের যে ক্ষমতা ছিল রাশিয়াকে সাইড করার জন্য, ডমিনেট করার জন্য, ইউএসএ তখন কি করলো, নর্থ কোরিয়া যে ক্রমান্বয়ে সাউথ কোরিয়াতে ঢুকে যাচ্ছিল, নর্থ কোরিয়া যে ক্রমান্বয়ে সাউথ কোরিয়াতে ঢুকে যাচ্ছিল, ইউএসএ তখন কি করলো, তারা ব্যাকফায়ার করলো। কিভাবে? তারা হচ্ছে সাউথ কোরিয়ার সমর্থনে জাতিসংঘের সাথে মিলে তারা তাদের সেনাবাহিনী পাঠাইলো। ঠিক আছে, এবং সেটা কত সালে? 1950 সালে। এবং এইটা ওই তাদের মার্কিন যে কংগ্রেস আছে, তাদের কোনো প্রকার অনুমতি ছাড়াই সে হচ্ছে নিজে নিজে কি করছে, তার যে সেনাবাহিনী ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ছিল, তাদেরকে জাতিসংঘের সম্মিলিত বাহিনীর সাথে মিলে এই অ্যাটাকটা, নর্থ কোরিয়ার বিরুদ্ধে এই অ্যাটাকটা করে। তো ওইটা আসলে প্রক্সি যুদ্ধ কেন বলছি জানেন? ওইটা আলটিমেটলি কার বিরুদ্ধে যুদ্ধ ছিল? ওই যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ছিল। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি আপনাকে এখানে প্রশ্ন করে যে কার নেতৃত্বে এই সময় আসলে কে ছিল, ক্ষমতায় কে ছিল এই সময়, বা তখন সরকার প্রধান কে ছিল? হ্যাঁ, তখন সরকার প্রধান ছিল হচ্ছে হ্যারি ট্রুম্যান। হ্যারি ট্রুম্যান। এখন আপনি হয়তো বলবেন যে আসলে এইভাবে এত নাম তো জানা দরকার নাই, বা এত কি মনে রাখা সম্ভব? এই হ্যারি ট্রুম্যানের নামটা মনে রাখবেন, কারণ হচ্ছে এই হ্যারি ট্রুম্যানই হচ্ছে প্রথম, দুনিয়ার ইতিহাসে প্রথম যুক্তরাষ্ট্রকে এই ধরনের সংঘাতে বা এই ধরনের আক্রমণ, যে আসলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বা বড় ধরনের আক্রমণে যে ঠেলে দেওয়া, এটা তার হাত দিয়েই শুরু হয়। ঠিক আছে, এবং এটার উদাহরণ আমরা একটু পরে দেখবো। তাহলে আমরা তাহলে কি মনে রাখবো? আমরা মনে রাখবো এই যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে 1950 সালে যে কোরীয় যুদ্ধ হয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের যে সম্মিলিত বাহিনী ছিল তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্ব সেনাবাহিনী পাঠায়। কার নেতৃত্বে? হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে। ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখেন, এই যে দেখেন এখানে বলা আছে কোরিয়ায় ট্রুম্যানের কর্মকাণ্ড বিশ্বজুড়ে পাশ্চাত্যের প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে এক ধরনের বৈধতার নজির সৃষ্টি করে। উদাহরণ, এগুলা কিন্তু আমাদের রিটেনের জন্য, এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য, এবং একই সাথে ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, আমি একটু আগে যে কথাটা বললাম যে ট্রুম্যান কোন প্রকার কারো সিদ্ধান্ত বা কারো মতামতের তোয়াক্কা না করে, সে যে একক সিদ্ধান্তে এই যে মানে কোরিয়ার বিরুদ্ধে, হ্যাঁ নর্থ কোরিয়ার, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সে যে সেনাবাহিনী পাঠায়, এই যে যুদ্ধ ঘোষণা করে, তো এইটা পরবর্তীতে বিভিন্ন ধরনের আরো বড় বড় নুইসেন্স ক্রিয়েট করে, আরো সমস্যা ক্রিয়েট করে। এটার উদাহরণ যদি আপনাকে দিতে বলে, যেমন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে কি করে, আপনি যদি ভিয়েতনাম যুদ্ধের কথা বলেন, ভিয়েতনাম যুদ্ধ, হ্যাঁ, ভিয়েতনাম যুদ্ধেও কিন্তু আমেরিকা এই কাজটা করে। ইরাক, ঠিক আছে, এরপরে আফগানিস্তান, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোতেও কি করে, এই দেশগুলোতেও আমেরিকা কিন্তু তাদের যে মিশন আছে সেই মিশন চালায়। ঠিক আছে, তাদের যে মিশন আছে সেই মিশনগুলা পরিচালনা করে। ঠিক আছে, সো আমাদেরকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে এই যে হ্যারি ট্রুম্যানের কর্মকাণ্ড, হ্যারি ট্রুম্যান যে উত্তর কোরিয়াতে যেই আসলে অপারেশনটা চালায়, সেটাই আসলে পরবর্তীতে এই ভিয়েতনাম যুদ্ধে বা ইরাক যুদ্ধে বা আফগানিস্তান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে। যে তারা তো একবার ওই যে ট্রেনটা চালু করছে, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন দেশ আসলে এটার জন্য নিগৃহীত হয়েছে। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আহ আচ্ছা, রিলিভেন্ট প্রশ্ন, যে উত্তর কোরিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারা? এটার অ্যান্সার দেন তো আমাকে একটু বুদ্ধি করে, যারা যদি মানচিত্র আপনি বুঝেন, যদি একটু মানচিত্র বুঝেন। হুম, বলেন তো, এই মানচিত্রটা দেখেন, এখানে সাউথ কোরিয়াকে হেল্প করে কারা?
মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে নর্থ কোরিয়া, উত্তর কোরিয়ার দিকে কারা সাহায্যের হাত বাড়াই দিবে? আমাকে প্রশ্নের উত্তর দেন। আমাকে প্রশ্নের উত্তর দেন ঝটপট, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার দেন ঝটপট দেখি। কেউ কি আছেন না ঘুমায় গেছেন সবাই? উত্তর কোরিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারা? ঝটপট আমাকে বলেন কোন দেশ, কোন দেশ উত্তর কোরিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়? হ্যাঁ, শাহরিয়ার হোসেন বলছে ইউএসএ, কেমনে? অরুণ সরকার বলছে রাশিয়া। জোস জোস, রাশিয়া, ভেরি গুড সাফা। আহ তুষার বলছে সব জায়গায় ইউএসএ পরাজিত হয়। হ্যাঁ, এখানে একটা মজার কাহিনী আছে। সঞ্জিদা ইয়াসমিন রাশিয়া, দিলরুবা আক্তার রাশিয়া, এক্স্যাক্টলি। তাহলে উত্তর কোরিয়াকে, হ্যাঁ উত্তর কোরিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কে? ওই যে ইউএসএসআর, তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। আর দক্ষিণ কোরিয়ার সাথে কে অ্যালাই গঠন করে? মার্কিন যুক্তরাষ্ট্র, মনে থাকবে। আচ্ছা, হ্যাঁ এখানে এটার সাথে চায়নাও আছে, হ্যাঁ এটার সাথে আসলে চায়নাও আছে, বাট আসলে মেইনলি কে ছিল? মেইনলি ছিল হচ্ছে আমার ওই যে কি বলেন নাম, আহ, রাশিয়া, ঠিক আছে। এখানে চায়নাও আছে। থ্যাংক ইউ আরবি, থ্যাংক ইউ। তো আপনাদের মনে আছে ওই যে 1949 সালে, 1949 সালে চায়নায় কি হয় জানি, চীনে কি হয় মনে আছে? চীনে কি হয়? সমাজতন্ত্র গঠন হয়, ঠিক আছে। তাহলে রাশিয়াতেও কমিউনিস্ট মানে কমিউনিজম আছে, আবার চীনেও সমাজতন্ত্র গঠন হইলো 1949 সালে। এবং উত্তর কোরিয়ার যে যুদ্ধ, ওইটা কবেকার ঘটনা? ওইটা তো 1950 সালের ঘটনা। হ্যাঁ, এই যুদ্ধ হয় কবে? উত্তর কোরিয়া নর্থ কোরিয়ার যে যুদ্ধ, কোরীয় যুদ্ধ, ওইটা হয় কবে? 1950 সালে। তাহলে আপনি একটু বুদ্ধি করলেই তো বুঝতে পারতেছেন কি হয়। 1949 সালে চীন যখন রাশিয়ার মতো ওই যে সমাজতন্ত্র গঠন করলো, তখন থেকেই তো যুক্তরাষ্ট্র চীনের বিরোধী, যেটা 1971 সালে গিয়ে পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে মার্কিন আর চীন তারা এক হয়েছে। কিন্তু রাশিয়াতে যেমন কমিউনিস্ট পার্টি আছে, বা রাশিয়া যেমন হচ্ছে সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল, 1949 সালে চীনও কিন্তু ওই পথেই হারছে, তারাও কিন্তু সমাজতন্ত্র গঠন করছে। তো তখন থেকেই যুক্তরাষ্ট্র কিন্তু চায়নাকে দেখতে পারতো না। এবং আপনি যদি এই যে মানচিত্রটা দেখেন, এই মানচিত্রে দেখেন যে কি আছে আমার এই যে নর্থ কোরিয়ার, আমি দেখেন নর্থ কোরিয়ার যদি আপনি কথা চিন্তা করেন, ও মাই গড, নর্থ কোরিয়ার একটা বিশাল জায়গা জুড়ে এই যে বাউন্ডারি দেখেন, বাউন্ডারি কিন্তু কার সাথে আছে? চায়নার সাথে আছে। হ্যাঁ, এই যে চায়না, এই চায়নার সাথে কিন্তু নর্থ কোরিয়ার বাউন্ডারি আছে। সুতরাং যখনই সাউথ কোরিয়ার সাথে ইউএসএ, ইভেন জাতিসংঘের মিলিত বাহিনীর সাথে ওরা যখন নর্থ কোরিয়াকে অ্যাটাক করে, তখন চায়না এবং রাশিয়া দুইটাই কি করে? উত্তর কোরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই জিনিসগুলা, এই হিস্ট্রিগুলা আমাকে জানতে হবে, ঠিক আছে। কেন জানতে হবে? 1949 সালে চীন সমাজতন্ত্র গঠন করে, তখন থেকেই তো যুক্তরাষ্ট্র কি চীনের বিপক্ষে। সুতরাং 1950 সালে যে কোরীয় যুদ্ধ হয়, সেখানে নর্থ কোরিয়া, এই যে নর্থ কোরিয়ার সাপোর্টার কে ছিল? এই দুইটা দেশ ছিল। তো স্বাভাবিকভাবেই তো তারা যুক্তরাষ্ট্রকে কি করবে? যুক্তরাষ্ট্রের এগেনস্টে মানে দক্ষিণ কোরিয়ার এগেনস্টে যুদ্ধে লিপ্ত হয়। ওকে, ঠিক আছে, অনেকেই অ্যান্সার করতে পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে দেখেন, পরের প্রশ্নে দেখেন, এটাও চমৎকার, একই সাথে আমাদের হয়ে যাচ্ছে। কত সালে 38তম অক্ষরেখায় সীমানা চিহ্নিত করে কোরিয়া উপদ্বীপকে ভাগ করে দেওয়া হয়? এই যে একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম কোরিয়া উপদ্বীপের কথা, এই যে এতক্ষণ ধরে যে আমরা যুদ্ধ বিগ্রহের কথা বলতেছি, এই যুদ্ধ বিগ্রহ কাকে নিয়ে করতেছি? কোরিয়া উপদ্বীপ। হ্যাঁ, কোরিয়া উপদ্বীপ। তো কোরিয়া উপদ্বীপের কর্তৃত্ব হারায় জাপান কত সালে? 1945 সালে। কর্তৃত্ব হারায়, কে হারায় বলেন তো? জাপান। ঠিক আছে, এই যে কোরীয় উপদ্বীপের কর্তৃত্ব হারায় কে? জাপান। কত সালে? 1945 সালে। তাহলে এটা অ্যান্সার না, অবশ্যই এটা অ্যান্সার না। এগুলো 1949 বা 1950 কোনোটাই না। বেসিক্যালি 1948 সালে কোরীয় উপদ্বীপকে ভাগ করা হয়, এই যে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো, 1945 সালে না। 1945 সালে কি হয়? জাপান এই কোরিয়া উপদ্বীপ তাদের দখলে ছিল। 1910 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত জাপানের দখলে ছিল হচ্ছে এই কোরিয়া উপদ্বীপ। আমি আবারও ছবিতে যাই, যত বারবার আপনি মানচিত্র দেখবেন তত আপনার মুখস্থ হয়ে যাবে, তত এটা আপনার মাথায় সেট হয়ে যাবে। দেখেন লেখাই আছে, এই যে বলছিলাম বেগুনি কালারে যারা আছে এরা হচ্ছে জাপান, এই বেগুনি কালারের যে অংশটুকু এটা হচ্ছে জাপান। তারা কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়? 1945 সালে। তো ওই 1945 সালে এসেই কিন্তু জাপান কার কর্তৃত্ব হারায়? বলছিলাম তাইওয়ানের কর্তৃত্ব হারায়, এই পুরা কোরীয় উপদ্বীপের কর্তৃত্ব হারায়। এবং এই পুরা কোরীয় উপদ্বীপকে 1948 সালে এসে কি করা হয়? দুইটা ভাগে, দুইটা দেশে ভাগ করা হয়, একটা হচ্ছে নর্থ কোরিয়া, একটা হচ্ছে সাউথ কোরিয়া। এবং দেখেন আমি যে ভালো করে বলি আপনাদেরকে, যে যেই জিনিসগুলো আপনার মুখস্থ করতে একটু কষ্ট হবে আর কি, যেই জিনিসগুলো আপনার মুখস্থ করতে কষ্ট হবে সেই জিনিসগুলো কিন্তু আমি আপনার প্রশ্নে দিয়ে দিই, যেন আপনার মুখস্থ কম করতে হয়। এই যে দেখেন, প্রশ্নটা যখন আপনি ভালো করে পড়বেন, হ্যাঁ, আপনি যদি আপনাকে প্রশ্নটা আমি ঘুরাই দেই যে কততম অক্ষরেখায় কোরিয়াকে ভাগ করা হয়েছিল, আপনি তো এখানে প্রশ্নে পড়ছেন,
আপনি যখনই প্রশ্নে আপনাকে কোনো একটা পরীক্ষায় যাবেন, যদি প্রশ্নটা ঘুরায়ও দেয়, আপনি অপশন দেখলেই আপনার মনে পড়বে, কারণ আপনার মনে পড়বে হ্যাঁ হ্যাঁ 38 তো চেনা চেনা লাগতেছে, আরে এটা তো আমি পড়ছি, স্যার তো এইভাবে পড়াইছিল। এই যে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এত কিছু তো মনে রাখা যায় না, তাই যেগুলা একটু ভেজাল সেগুলো আমি প্রশ্নেই দিয়ে রাখছি। কত সালে 38তম অক্ষরেখায়, তাহলে দেখেন কোরিয়া উপদ্বীপকে কততম অক্ষরেখায় বা কোন লাইনে হচ্ছে ভাগ করা হয়, 38তম অক্ষরেখায়। আপনি বলবেন এটা মুখস্থ করবো কেমনে, মুখস্থ করার দরকার নাই। এই যে যে দেখেন এই যে ছবিটা, এই ছবিটা আমরা একটু আগেও দেখছি, এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে সুন্দর করে একটা জায়গায় দেখেন আমি বলে দিচ্ছি, এই যে দেখেন কি লিখছে, 38তম প্যারালাল। ঠিক আছে, এখানে যাই না দেখতে পাচ্ছি কিনা, আমরা যদি একটু ফুল স্ক্রিন করি তাহলেই দেখতে পাবো। ঠিক আছে, দেখা যাচ্ছে কি একটু আমাকে বলেন তো। এই যে দেখেন 38তম প্যারালাল, 38 প্যারালাল। তো এই 38তম অক্ষরেখা, দেখেন এখানে একটা ব্রোকেন লাইন আছে, এখানে একটা ডটেড লাইন আছে। আমি একটু দেখাই, এই যে ডটেড লাইন, এই যে ডটেড লাইন, এই যে ডটেড লাইন, এই যে ডটেড লাইন, এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এই যে ডটেড লাইনটা আছে না, এটাকেই আমরা বলতেছি 38তম অক্ষরেখা। উপরে কে আছে, উপরে আছে নর্থ কোরিয়া, নিচে কে আছে, নিচে আছে হচ্ছে সাউথ কোরিয়া। তাহলে এই 38তম অক্ষরেখায় পুরা কোরীয় উপদ্বীপ, যেটা 1945 সাল পর্যন্ত জাপানের দখলে ছিল, সেটা কয়টা ভাগে ভাগ হয়েছে, নর্থ কোরিয়া আর হচ্ছে সাউথ কোরিয়া। ঠিক আছে, আমার মনে হয় ছবি দেখলে আর এটা আসলে মনে রাখার মানে মনে এমনিই থাকবে আর কি। ঠিক আছে, এখানে সুন্দর করে লেখা আছে 38 প্যারালাল। আর এই ছবিটা অবশ্যই একটু ভালো করে দেখবেন, এখানে দেখেন কি আছে, জাপান সাগর আছে, এগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। জাপান সাগর আছে, ঠিক আছে, এইখানে আছে ইয়োলো সি। আর একটু নিচে আছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর নিয়ে খুবই কমন একটা প্রশ্ন আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে দক্ষিণ চীন সাগর নিয়ে কি কমন প্রশ্ন আসে। এটা আমার মনে হয় আমরা সবাই সবাই পারি, তাই না? দক্ষিণ চীন সাগর নিয়ে একটা কমন প্রশ্ন আছে, সেটা আপনারা একটু দেখবেন। ঠিক আছে, ওকে, তাহলে এই ছবিটা একটু মনে রাখবেন। এই যে মাঝখানে যে লাইনটা গেছে সেটা হচ্ছে 38তম অক্ষরেখা, এবং এইটার এই 38তম অক্ষরেখা বরাবর দুইটা ভাগ করা হয়েছে টোটাল কোরিয়া উপদ্বীপকে। উপরের পোর্শনকে আমরা বলতেছি উত্তরে যেটা আছে উত্তর কোরিয়া, নিচের দিকে যেটা আছে দক্ষিণে যেটা আছে দক্ষিণ কোরিয়া। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা দেখেন কি বলছে, কোরিয়া উপদ্বীপের বিভাজনে আপত্তি জানিয়ে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেনি কোন দেশ? বলেন কোন দেশ করে নাই? দেখেন ওই যে আপনারা অনেকেই বলবেন যে কোরিয়া উপদ্বীপের যে যুদ্ধ হয়েছে, হ্যাঁ কোরিয়া উপদ্বীপের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ কার কার মধ্যে হয়েছে বলেন তো? এই যুদ্ধ হয়েছে কার কার মধ্যে? এই যে কোরিয়া যে উপদ্বীপ, এই কোরিয়া উপদ্বীপের বিভাজন নিয়ে যুদ্ধ হয়েছে বেসিক্যালি কার মধ্যে? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এবং প্রক্সি যুদ্ধে কারা কারা লিপ্ত হয়েছিল, ওই যে বলছিলাম প্রক্সি যুদ্ধে কারা কারা লিপ্ত হয়েছিল, যুক্তরাষ্ট্র এবং কি রাশিয়া, এবং সেখানে সহায়তা করছিল কে? চীনও ছিল। হ্যাঁ, তো এই যে এই যে দেখেন নর্থ কোরিয়া সাউথ কোরিয়া এই দুই দেশের মধ্যে যে যুদ্ধ হয়, এই দুই দেশের মধ্যে যুদ্ধ, এই যে দেখেন এখানে আছে কি চায়না, এখানে আছে হচ্ছে চায়না। আর এই সাউথ কোরিয়া আমরা কি বলছিলাম, সাউথ কোরিয়া কার দখলে ছিল, বা সাউথ কোরিয়া আসলে কোন দেশের সমর্থন ছিল সাউথ কোরিয়ার পিছনে? ইউএসএ। তাহলে এই যে ইউএসএ, এই যে চায়না, এই যে নর্থ কোরিয়া, এরা সবাই হচ্ছে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে, শুধুমাত্র দক্ষিণ কোরিয়া করে না। এবং এই জন্যই দক্ষিণ কোরিয়ার এই আগ্রাসী মনোভাবের কারণে আজ পর্যন্ত কি হয়েছে, এই যে যেটা বললাম যে 2022-23 সালেও এমন হয়েছে যে নর্থ কোরিয়া থেকে এখান থেকে কি গোলা বারুদ বিস্ফোরণ করা হয়েছে এখানে, নর্থ কোরিয়া থেকে উত্তর কোরিয়া, মানে নর্থ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে কিন্তু এখনো কি বিভিন্ন সময় এরকম অভিযান চালানো হয়। ঠিক আছে, যেমনটা চায়না আজকে করছে। চায়না কি করছে, তাইওয়ানের সমুদ্র বন্দর, একটু আগে আমি বলছিলাম, আমি আরেকবার রিপিট করাই, তাইওয়ানের সমুদ্র বন্দর নাম কি ছিল? কিনমেন। চায়না কি করছে আজকে, এই যে তাইওয়ানের যে সমুদ্র বন্দর কিনমেন, সেখানে তাদের সামরিক মহড়া দেখাইছে, তাদের জাহাজ ভিড়াইছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু এইভাবে লিঙ্ক করে পড়বেন। ঠিক আছে, এভাবে লিঙ্ক করে পড়লে আপনাদের মোটামুটি মনে থাকবে। তাহলে এই যে যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ কোরিয়া, চায়না সমর্থিত নর্থ কোরিয়া, এই যে চারটা দেশ আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই চারটা দেশের মধ্যেই কি হয়, যে চুক্তিটা স্বাক্ষরিত হয় সেখানে দক্ষিণ কোরিয়া ছাড়া বাকি সবাই স্বাক্ষর করে। সুতরাং আপনার প্রশ্নের উত্তর কি হবে, কোরিয়া উপদ্বীপের বিভাজনে আপত্তি জানিয়ে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেনি কোন দেশ? চীন স্বাক্ষর করছে, উত্তর কোরিয়া স্বাক্ষর করছে, যুক্তরাষ্ট্র মেনে নিছে, শুধু গ্যাঞ্জাম বাঁধাইছে কে? এই যে দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, গ্যাঞ্জাম বাঁধাইছে হচ্ছে আমার এই দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। ওকে, দেখেন ফরগটেন ওয়ার কোনটি, বুদ্ধি করে অ্যান্সার দেন। ফরগটেন ওয়ার কোনটি? সিনো ইন্ডিয়ান ওয়ার, সিনো জাপান ওয়ার, সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার। ফরগটেন ওয়ার কোনটি, বুদ্ধি করে অ্যান্সার দেন সবাই। ফরগটেন ওয়ার, ফরগটেন ওয়ার, সিনো ইন্ডিয়ান ওয়ার। সিনো ইন্ডিয়ান মানে হচ্ছে, সিনো মানে বুঝছি, আমরা গত ক্লাসে এটা দেখছিলাম যে চায়না আর ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ হয় সেইটা। ঠিক আছে, সিনো ইন্ডিয়ান ওয়ার মানে হচ্ছে চায়না ভারত যুদ্ধ, যেটা 1962 সালে সংঘটিত হয়। ঠিক আছে, 1962 সালে সংঘটিত হয়, এবং এখানে জয়ী হয় কে? এখানে জয়ী হয় হচ্ছে
চায়না। ঠিক আছে, কে জিতছে বলেন তো? চায়না। ঠিক আছে, কে জিতছে? চায়না। ওকে। আচ্ছা, এরপরে দেখেন সিনো জাপান ওয়ার। এই সিনো জাপান ওয়ার এইটা আসলে দুইবার সংঘটিত হয়। একটা হচ্ছে প্রথম সিনো জাপানিজ যুদ্ধ, আর একটা হচ্ছে দ্বিতীয় সিনো জাপানিজ যুদ্ধ। এবং এই সিনো জাপান যুদ্ধই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে মদত দাতা বলা যায় আর কি। এই এই সিনো জাপান ওয়ারই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে এই সিনো জাপান ওয়ার। এবং সিনো জাপান ওয়ার মানে বুঝতে পারতেছি এটা আসলে কার কার মধ্যে লাগছে। এটা হচ্ছে চায়না এবং কি চায়না ভার্সেস কে বলেন? জাপান। ঠিক আছে। 1894-95 সালের দিকে প্রথমবার চায়না জাপান যুদ্ধে জড়িত হয়, মানে লিপ্ত হয়। এরপরে 1931 সালে দিকে আবার যুদ্ধে জড়ায় যায়, এবং সেই যুদ্ধ কন্টিনিউয়াস চলতে থাকে 1938 সাল পর্যন্ত। 1938 সালে চায়নার এমন অবস্থা হয় যে ওরা প্রায় আত্মসমর্পণ করেই ফেলবে এরকম একটা অবস্থা। জাপান এতটাই প্রভাব বিস্তার করে। তো চায়না যদি ওই সময় 1938 সালে তারা যদি সমর্পণ করে ফেলতো, আত্মসমর্পণ করতো, সারেন্ডার করে ফেলতো, তাহলে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগতো না। কিন্তু এটা লাগে নাই, কারণ তখন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তখন বন্ধু হয়ে গেছে ওদের, এবং চায়নাকে তখন সাপোর্ট দেয়। আলটিমেটলি তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর কি শুরু হয়ে যায়। এগুলো নিয়ে আমরা একটু পরে জানবো। আচ্ছা, সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার, এটা আমরা জানি এটা এবার বিসিএস এ আসা প্রশ্ন। এটা 46 বিসিএস এ আসছে, তাই না? এটা কততে আসছিল? 46 বিসিএস এ আসছে। এবং এটা আমরা জানি এটা কার কার মধ্যে হয়? ইন্ডিয়া ভার্সেস কি পাকিস্তান। ঠিক আছে, সিয়াচেন গ্লেসিয়ার এটা হচ্ছে সিয়াচেন হিমবাহ, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে বিভক্তকারী যে লাইন আছে, সীমারেখা যে লাইন আছে, সেই লাইনটা যেখানে শেষ হয়েছে সেইখানেই এই হিমবাহটা আছে। এবং এই হিমবাহের প্রান্তেই হচ্ছে যুদ্ধটা লাগে। প্রায় 19 বছর ধরে এই যুদ্ধ হয়। ঠিক আছে, 19 বছর ধরে এই যুদ্ধ হয়। এবং এই 19 বছর ধরে চলা যুদ্ধে শেষমেশ জয়ী হয় হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এটা নিয়ে আমরা আমাদের বিসিএস এর যে সলভ ক্লাসটা আছে সেখানে দেখে নিন, ওখানে পাবেন। তো ফাইনালি আমাদের এখানে আসলে যে অপশনটা আছে, মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দ্য কোরিয়ান ওয়ার। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো যে দ্য কোরিয়ান ওয়ার বা কোরীয় যুদ্ধ যেটা, সেটাকে আর কি ফরগটেন ওয়ার বলা হয়। এবং এই ফরগটেন ওয়ার এটা আসলে কারা এই উপাধিটা দিছে? এই উপাধি দেয়ার মালিক হচ্ছে, এই উপাধি দিছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এই উপাধি কে দিছে? মার্কিন যুক্তরাষ্ট্র। উপাধি কে দিছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে আসলে এই কোরিয়া যুদ্ধ 1950 থেকে 1953 সালে মানে হয়তো 1950-এ শুরু হয়ে 1953 সালে শেষ হয়, বাট এটা এখনো তো চলতেছে। হ্যাঁ, এখনো চলতেছে, এবং এটা আসলে মানে ডাল ভাত একটা ব্যাপার হয়ে গেছে। দ্যাটস ওয়াই ইউএসএ এটাকে অভিহিত করছে বা নামকরণ দিছে এইভাবে যে ফরগটেন ওয়ার। ওকে। আচ্ছা, আর বাকি যে যুদ্ধগুলো আছে, সিনো ইন্ডিয়ান ওয়ার, এটা আমার প্রিভিয়াস লেকচারে পাবেন, যেটা আমাদের এই পেজে বা ইউটিউবে আছে। সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার, এটা 46 এর যে সলভ ক্লাস আছে সেখানে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি, ইয়া সহ, ম্যাপ সহ। ঠিক আছে, সো এটা আর এখানে রিপিট করতেছি না, একটু কষ্ট করে দেখে নিবেন। ওকে। আচ্ছা, দেখলে আপনারই লাভ হবে, একটু দেখে নিন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা কি কন্টিনিউ করব? বলেন তো কি অবস্থা আপনাদের? আজকে আমরা অনেক ভারী ভারী ইনফরমেশন নিছি, অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র জানছি। এবং যদি এই ক্লাসের এই প্যাটার্নটা যদি চলতে থাকে, তাহলে আমরা মানে একটা জায়গায় গিয়ে থামবো। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে থামবো আর কি। ক্লাস ওই প্যাটার্নেই আমি আগাচ্ছি, ওই সিরিয়ালি আগাচ্ছি। একটু আপনারা আমাকে জানান যে আপনাদের এনার্জি আছে কিনা, আমরা কি আর কন্টিনিউ করব? ঝটপট ঝটপট আমাকে একটু জানান। আচ্ছা, কেউ নাই মনে হয়, কেউ কিছু কয় না। ওকে। আচ্ছা, ঠিক আছে, আমরা আর কয়েকটা প্রশ্ন একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারা কারা আছেন আমাদের সাথে একটু দেখি। সঞ্জিদা, মুর্শিদা, তুষার, শ্যামল কুমার, ওকে, সাখাওয়াত, অরুণ সরকার, টিপু সুলতান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখেন আগের প্রশ্নে যে অপশনগুলো ছিল শুধুমাত্র সিনো জাপান ওয়ার, হ্যাঁ, বা চায়না জাপান যুদ্ধ, এইটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু আমরা আগে আলোচনা করছি। সিনো ইন্ডিয়ান ওয়ার দেখেন, যুদ্ধগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে আলোচনা করে ফেলতেছি। সিনো ইন্ডিয়ান ওয়ার আগে আলোচনা করছি, সিয়াচেন গ্লেসিয়ার আগে আলোচনা করছি, কোরিয়ান ওয়ার নিয়ে আজকে ডিটেলস জানলাম, সিনো জাপান ওয়ার নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, একজন লিখছে কন্টিনিউ করেন সর, স্যারের জায়গায় লিখছে সর। হ্যাঁ, সরে গেলে আর কন্টিনিউ করবো কেমনে? আচ্ছা, ও পরে আবার ঠিক করছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে।
ঠিক আছে। আচ্ছা, সিনো জাপানিজ ওয়ার কোনটি? প্রথম কথা হচ্ছে সিনো জাপানিজ। হ্যাঁ, যদি আপনাকে বলে যে সিনো জাপানিজ, সিনো জাপানিজ মানে কি বলেন? হ্যাঁ, সিনো জাপানিজ ওয়ার এটার মানে হচ্ছে যে একটু আগেই বলছি যে সিনো জাপানিজ মানেই হচ্ছে কোন কোন দেশের মধ্যে যুদ্ধ বলেন তো? সিনো মানে কি চায়না, আর জাপানিজ মানে কি জাপান, তাহলে চায়না জাপান যুদ্ধ। তাহলে এই সিনো জাপানিজ ওয়ার মানে হচ্ছে চায়না আর জাপানের মধ্যে যুদ্ধ যুদ্ধ হয় সেইটা। তো বেসিক্যালি যেটা হয় দেখেন এইখানে, এই যে এখানে দেখেন লেখা আছে যে এম্পায়ার অফ জাপান, ঠিক আছে? এটা তো আমরা এতক্ষণ ধরে বেগুনি কালারে দেখছিলাম, তাই না? এই জায়গাটুকু এটা হচ্ছে জাপান। এবং এইখানে দেখেন যে গ্রেট এম্পায়ার অফ মাঞ্চুরিয়া। তো এই মাঞ্চুরিয়াকে আমি দেখেন ক্লাসের একটা ফাঁকে বলছিলাম যে মাঞ্চুরিয়া হচ্ছে চায়নার ওই একটা জায়গা যেখানে প্রচুর ন্যাচারাল রিসোর্স ছিল, প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল, এবং এই জায়গা নিয়ে সবারই আসলে আগ্রহ ছিল, এবং জাপান এই জায়গাটা দখলের জন্য বেশ কয়েকবার তারা হচ্ছে চেষ্টা করে। তো বেসিক্যালি এই জাপান মাঞ্চুরিয়া দখল নিয়ে যে আসলে অ্যাটাক করে, হ্যাঁ, এই অ্যাটাকটাকেই আমরা আসলে বলি হচ্ছে সিনো জাপানিজ ওয়ার। ঠিক আছে। এবং এই সিনো জাপানিজ ওয়ারটা তাহলে কার কার মধ্যে হয়, কোন দেশের মধ্যে হয়? সেটা হয় হচ্ছে জাপান এবং চায়নার মধ্যে। হ্যাঁ, সিনো জাপানিজ এর মানে সিনো মানে চায়না, জাপানিজ মানে হচ্ছে জাপান। তাহলে জাপান আর চায়নার মধ্যে যে যুদ্ধটা হয় মাঞ্চুরিয়া যে জায়গাটা আছে সেটা দখল নিয়ে, এইটাকেই আমরা বলি হচ্ছে সিনো জাপানিজ ওয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে সিনো জাপানিজ ওয়ার কয়বার সংঘটিত হয়? এটার উত্তর আমি দিছি একটু আগে, যারা ক্লাসে মনোযোগী ছিলেন তাদের পারার কথা। একটু বলেন তো যে সিনো জাপানিজ ওয়ার এটা কয়বার সংঘটিত হয়? একটু ঝটপট বলেন, সিনো জাপানিজ ওয়ার কয়বার সংঘটিত হয়? দুইবার, ঠিক আছে। প্রথমে কবে শুরু হয়? প্রথমে কত সালে শুরু হয়? 1894 থেকে 1895 সালের দিকে প্রথমবার হচ্ছে যুদ্ধ সংঘটিত হয়। ঠিক আছে, প্রথম যুদ্ধ। ঠিক আছে, 1894 থেকে 1895 সালের দিকে প্রথম যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তীতে, আচ্ছা, 1894 থেকে 95 সালের দিকে হচ্ছে প্রথম যুদ্ধ সংঘটিত হয়, এবং পরবর্তীতে 1937 সালে যুদ্ধ আবার মানে লাগে। তো এটার একটু আমি ধারাটা বলি। 1894 95 সালে যখন প্রথম যুদ্ধ লাগে, এরপরে 1931 সালে, 1931 সালে যে মাঞ্চুরিয়ান যে জায়গাটা আছে, মাঞ্চুরিয়ান না, সরি, মাঞ্চুরিয়া, মাঞ্চুরিয়া দখল, মাঞ্চুরিয়া দখল এর অ্যাটেম্প নেয় আর কি। কে নেয় বলেন তো? জাপান। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1894 থেকে 1895 সালে প্রথমবার যুদ্ধ হয়। সাল মনে না রাখলেও সমস্যা নাই। 1894 95 সালের দিকে প্রথমবার যুদ্ধ হয়। এরপরে ঘটনা প্রবাহটা একটু জানতে হবে আমাদের। 1931 সালে, সরি, 1931 সালে মাঞ্চুরিয়া দখলের অ্যাটেম্প নেয় জাপান। তো এইটা করার জন্য তারা আহ চীনের যে বেইজিং যে শহরটা আছে, যেটা চীনের বর্তমান রাজধানী বেইজিং, সেই বেইজিং দখল করে হচ্ছে 1937 সালে। ঠিক আছে, কত সালে বললাম? 1937 সালে কি করে? আমি একটু এখানে লিখি, দেখা যাবে। 1937 সালে জাপান কি করে? বেইজিং দখল করে, বেইজিং দখল করে। এরপরে 1938 সালে অবস্থা আরো বেগতিক হয়, যে তারা সাংহাই দখল করে। ঠিক আছে, কি দখল করে? সাংহাই দখল করে। ঠিক আছে, তাহলে ঘটনার প্রভাবগুলো কিরকম? 1894 থেকে 1895 সালের দিকে একবার কি হয়, প্রথমবারের জন্য যুদ্ধ লাগে। ঠিক আছে, 1894 থেকে 1895 সালের মধ্যে আমার কি প্রথমবার যুদ্ধ সংগঠিত হয়, প্রথম যুদ্ধ সংগঠিত হয় কার কার মধ্যে? চায়না এবং জাপান। তো এটা গেল। ঠিক আছে, এরপর অনেক এই মানে কোল্ড ওয়ার তাদের মধ্যে অনেক দিন ধরে চলছে। পরবর্তীতে 1971 সালে জাপান যেই কাজটা করে, তারা একটু ভালোভাবে নাড়া দেয়, চায়নাকে একটু ভালোভাবে বাড়ি দিতে চায়, এবং তাদের যে মেইন ল্যান্ড ছিল, অর্থাৎ মানে তাদের যে ন্যাচারাল রিসোর্সের যে খনি ছিল, সেই জায়গাটা তারা হচ্ছে স্বাভাবিকভাবেই তাদের লোভ ছিল মাঞ্চুরিয়া যে জায়গাটা ছিল তার উপরে, এবং তারা মাঞ্চুরিয়া দখলের অ্যাটেম্প নেওয়া শুরু করে 1931 সালে। এবং কিভাবে শুরু করে? তারা হচ্ছে চায়নার বিভিন্ন জায়গায় তাদের বেস ক্যাম্প বা শিবির তৈরি করে আর কি, ঘাঁটি তৈরি করে। তো এবং সেই ঘাঁটি তৈরি করার পরে ফলশ্রুতিতে তারা বিভিন্ন সময়ে যে অ্যাটাক করে, 1937 সালে বেইজিং দখল করে, এবং 1938 সালে হচ্ছে সাংহাই দখল করে। ঠিক আছে, 1938 সালে তারা সাংহাইও দখল করে নেয়, এবং এই 1938 সালেই আসলে বেসিক্যালি 1937 38 সালের মধ্যেই হচ্ছে তাদের এই দ্বিতীয় যুদ্ধটা সংঘটিত হয়, একটা বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। এবং তাহলে দুইবার সংঘটিত হয়। ঠিক আছে, এবং আমরা যদি আরেকটু ডিপে যাই, যে মার্কো পোলো ব্রিজ ওয়ার কোথায় সংঘটিত হয়? এই যে আমি যে একটু আগে বললাম যে আহ জাপান কি করে বলেন তো? জাপান কি করে?
কি বললাম? যে জাপান চীনে ঘাঁটি তৈরি করে, ঠিক আছে? চীনে কি কি করে? ঘাঁটি তৈরি করে, ঠিক আছে। কত সালে? ওই যে 1931 সালের পর থেকে, অর্থাৎ 1937, 1938 এই সালে, ওই যে দ্বিতীয়বার যখন যুদ্ধ লাগে আর কি। ঠিক আছে, তো 1937-38 সালে চীন যে এটা করে, যে চীনে তারা যে ঘাঁটি তৈরি করে, জাপান চীনে যে ঘাঁটি তৈরি করে, তো সেইখানে বেইজিং শহরে, বেইজিং শহরটা যখন দখল করে, অর্থাৎ 1937 সালে জাপান যখন বেইজিং দখল করে, চীনের কোনটা দখল করে? বেইজিং। এই যে দ্বিতীয় যুদ্ধ কত সালে? 1937, ঠিক আছে। 1937-এ দখল, বেইজিং দখল কত সালে? 1937 সালে। তাহলে জাপান 1937 সালে যখন বেইজিং দখল করে, তখন এই বেইজিং শহরে একটা সেতু ছিল যেটার নাম ছিল মার্কো পোলো ব্রিজ। এবং এখানে একটা মজার ঘটনা আছে। জাপান চায়নাতে যখন এই যে তাদের যে সেনাবাহিনী বা তাদের যে ক্যাম্প বা ঘাঁটি তৈরি করে, এই বেইজিং শহরে গিয়ে তারা মার্কো পোলো ব্রিজের পাশে তাদের একটা ঘাঁটি ছিল। তো জাপান যখন চায়নাতে ঘাঁটি তৈরি করে, তখন তাদের এক সৈন্য শিবিরে, মানে একটু সে মনে হয় বাইরে ঘুরতে টুরতে যায়, তো সে যখন ফেরত আসতে চায়, শিবিরে যখন, ক্যাম্পে যখন ফেরত আসতে যায়, তখন সে রাস্তা ভুলে যায়, এবং রাস্তা যখন ভুলে যায়, সে তখন চাইনিজদের হাতে ধরা পড়ে, অর্থাৎ চাইনিজ যারা ডিফেন্সে ছিল, যে সেনাবাহিনী ছিল, তাদের হাতে ধরা পড়ে, এবং তাকে আর ফেরত যেতে দেওয়া হয় না। তো এই যে ছোট্ট একটা ঘটনা, এই ঘটনা থেকেই আসলে মানে দানা বাঁধতে বাঁধতে এত বড় একটা ঘটনা ঘটে যায়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ গিয়ে আসলে রূপ নেয়, শেষ হয় আর কি। তো জাপান এই বেইজিং এ মার্কো পোলো ব্রিজের পাশে যে ঘাঁটি তৈরি করেছিল, সেইখান থেকে একজন সৈন্য যখন আসলে রাস্তা ভুলে চাইনিজ আর্মিদের হাতে ধরা পড়ে, তো এবং তাকে যখন ছেড়ে দেওয়া হয় না, তো এই ছোট্ট ঘটনাকে নিয়েই আসলে যুদ্ধটা লাগে, এবং সেই যুদ্ধের নাম হচ্ছে মার্কো পোলো ব্রিজ ওয়ার। তো এটা আসলে মোটামুটি ছোট একটা ঘটনা, ছোট একটা যুদ্ধ। তো এই মার্কো পোলো ব্রিজ ওয়ার এইটা কোথায় সংঘটিত হয়? তাহলে বেইজিং এ সংঘটিত হয়, ঠিক আছে। এবং একই সাথে আমরা এটা জানলাম যে জাপান, যে তাদের যে সিনো জাপানিজ যে দ্বিতীয় যুদ্ধ, সেটা হয় কত সালে? সেটা হচ্ছে 1937 সালে হয়, ঠিক আছে। তাইলে আমাদের আগের প্রশ্নের উত্তর আমরা জেনে গেলাম, সেটা কি? সেটা হচ্ছে কয়বার সংঘটিত হয়? দুইবার। একটা হচ্ছে 1894 বা 1895 সালে, মানে এই বছরের মধ্যে হচ্ছে প্রথমবার যুদ্ধে লিপ্ত হয়। আর ওই যে 1937 থেকে 1938 সালে তারা হচ্ছে দ্বিতীয়বার, হচ্ছে কি বেইজিং দখলের সময় তারা হচ্ছে দ্বিতীয়বার যুদ্ধে লিপ্ত হয়, যেই যুদ্ধের আরেকটা নাম কি? মার্কো পোলো ব্রিজ ওয়ার, ঠিক আছে। তাইলে এই যে মার্কো পোলো ব্রিজ ওয়ার, এটা কত সালে সংঘটিত হয়? 1937 সালে। কি ঘটনা ঘটাইতে গিয়ে? ওই যে বেইজিং দখল করতে গিয়ে। তাহলে বলেন তো, মার্কো পোলো ব্রিজ ওয়ার এটা কোথায়? বেইজিং এ, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে মার্কো পোলো ব্রিজ ওয়ার যে 1937 সালে এই যে যুদ্ধটা সংঘটিত হয়, তো জাপানের সৈন্যদেরকে যখন চীন ছাড়ে নাই, এই সামান্য একটা ঘটনা নিয়ে যখন জাপান মার্কো পোলো ব্রিজ ওয়ারে লিপ্ত হয়ে গেল, এবং পরের বছরে, হ্যাঁ পরের বছরে তারা আসলে এমন ভাবেই আসলে আক্রোশ, তাদের যে আক্রোশ ছিল, পরের বছরে তারা সাংহাইও দখল করে ফেলে। এবং যখন সাংহাই দখল করে ফেলে, তখন আসলে চায়নার এমন অবস্থা হয়ে যায়, একটু আগে আমি বলছিলাম 1938 সালে চায়না মানে অর্থনৈতিক এবং তাদের অন্যান্য যে কোনো দিক থেকে তাদের আসলে আসলে কিছুই ছিল না, কিছুই ছিল না, না খাওয়া দাওয়া ছিল, না কোনো বৈশ্বিক কোনো আহ সাহায্য ছিল, তাদের অবস্থা ছিল একদমই অলমোস্ট সারেন্ডার করে দেওয়ার মতো। এবং 1938 সালে এই যে সাংহাই দখল করার পরে, যখন চায়না, তখনও তারা যদি নিজেদের উপর আত্মবিশ্বাস না রাখতো, এবং তারা যদি ওই সময় সারেন্ডার করে ফেলতো, তাইলেই কিন্তু আর আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হইতো না। এইখানেই এই যে দ্বিতীয় যে যুদ্ধ, সিনো জাপানিজ যে দ্বিতীয় যুদ্ধ, যেটা 1937 থেকে 1938 সালের মধ্যে বেইজিং আর সাংহাই দখলকে কেন্দ্র করে সংঘটিত হয়, বা এই যে যুদ্ধটা লেগেছিল, এই যুদ্ধেই যদি চায়না তখনই যদি সারেন্ডার করে ফেলতো, আমার আর মানে কোনোভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়া মানে ইনভলভমেন্ট থাকতো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধই হইতো না। বাট আনফরচুনেটলি 1938 সালে চায়না সারেন্ডার করে না। পরবর্তীতে 1940 সালে রাশিয়া, তখন হচ্ছে রাশিয়ার একনায়ক ছিলেন জোসেফ স্টালিন, তিনি অস্ত্র দিয়ে সাহায্য করেন। 1941 সালে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সরকার প্রধান ছিলেন রুজভেল্ট, তিনিও অস্ত্র দিয়ে সাহায্য করেন, একই সাথে জাপানের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন। এই ঘটনাগুলা আলটিমেটলি তখন কি করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে একটা প্রভাব বিস্তার করে, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখন জ্বালানি দেওয়া বন্ধ করে দিল জাপানকে, তো জাপান যে যুদ্ধ করবে, ওর তো জ্বালানি লাগবে, ওর জ্বালানি নাই। তো জাপান এর জ্বালানি ফুরায় যাচ্ছে, ও চায়নাকে অ্যাটাক করতে পারতেছে না। তো এইটাকে আমরা নেক্সট ক্লাসে এই ডিপ্লোমেসি গুলা নিয়ে আরো ভালোভাবে জানবো, যে যখন তুমি সরাসরি কাউকে অ্যাটাক করবা না, যখন তুমি কাউকে মানে হাতে কলমে মারবা না, বাট টেকনিক্যালি মারবা, বা তাকে অ্যালাউ করবা, মানে তুমি তাকে মারতে চাও বাট তাকে ইনডিরেক্টলি তুমি ইনফ্লুয়েন্স করবা, লেট হিম বিট ফার্স্ট, ও আগে আমারে মারুক, তারপর তো আমি একটা উসিলা পেয়ে যাব, মানে আমি সেফ থাকলাম।
ও আগে আমাকে মারছে, তো আমি জাস্ট কি করছি, ও মারছে তাই আমিও পাল্টা মারছি। তো ইউএসএ এখানে এই কূটনীতিটা চালছে, এবং এই জন্যই আসলে কূটনৈতিক দক্ষতা থাকা খুবই জরুরি। তো আমেরিকা কি করছে, জাপানের উপরে নিষেধাজ্ঞা দিছে, তারা কোনো প্রকার জ্বালানি সরবরাহ জাপানকে দেয়া বন্ধ করে দেয় 1941 সালে। তো জাপান তখন খুবই ডেসপারেট অবস্থায় ছিল, তার যদি জ্বালানি না থাকে তাহলে সে কিভাবে চীনের সাথে যুদ্ধে মানে টিকে থাকবে। একই সাথে রাশিয়া কি করছে, রাশিয়া চীনকে অস্ত্র দিছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে অস্ত্রও দিছে। ফলে আলটিমেটলি কি হয়ে গেছে, এই যে চারপাশ থেকে যখন চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পরবর্তীতে ফ্রান্স যখন হচ্ছে অ্যাটাক করছে, তখন আলটিমেটলি জাপানের পক্ষে আর টিকে থাকা সম্ভব হয় নাই। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে সংঘটিত হয়েছে, এইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এইভাবেই কিন্তু চায়নাকে সাপোর্ট দিয়ে গেছে। দ্যাটস ওয়াই আলটিমেটলি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু পরবর্তীতে হেরে যায়। ঠিক আছে, ওকে। ও আচ্ছা, এখানে দেখেন একটা প্রশ্ন আছে যে জাপানি সৈন্যরা চীনের বাণিজ্যিক নগরী সাংহাই দখল করে নেয় কত সালে। হ্যাঁ, কত সালে এটা? এটা 1938 সালে। হ্যাঁ, এখানে 1937 আছে, এটা আসলে হবে 1938। ঠিক আছে, এটা হবে 1938। এটা মনে হয় আমরা ইতিমধ্যেই বুঝে গেছি, তাই না? 1938 সালে, যেহেতু সাংহাই বলছে, বাণিজ্যিক নগরী সাংহাই, ওই যে বললাম চীনকে একদম পর্যদস্ত করে দিয়েছে, চীনের রাজধানী বেইজিং দখল করে ফেলছে, তাদের যে বাণিজ্যিক নগরী সাংহাই, সেটাকে তারা কত সালে দখল করে নেয়? 1938 সালে। এই 1938 সালে চীন একদম পর্যদস্ত হয়ে যায়। পরবর্তীতে কি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে হচ্ছে হেল্প করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে জাপানি সৈন্যরা চীনের বাণিজ্যিক নগরী সাংহাই দখল করে নেয় কত সালে? 1938 সালে। এবং এই 1938 সালে চায়নার আর কোনো মানে বাঁচার মতো অবস্থাই ছিল না, এবং সেই জিনিসটাই আমি এখানে লিখছি, দেখেন সেই জিনিসটাই আমি এখানে লিখছি, সেইটা হচ্ছে যে 1938 সালে, দেখেন একটু জাস্ট পড়েন, এখানে হিস্ট্রিটা লেখা আছে। 1938 সালে কি ঘটনা ঘটছে দেখেন। 1938 সালে জাপান চীনের আরো দক্ষিণ ও পশ্চিমাঞ্চল দখল করা শুরু করে। ওই যে বললাম 1938 সালে কি কি হয়ে গেছে, বেইজিং দখল করে ফেলছি, আমার যে রাজধানী মানে বাণিজ্যিক যে নগরী সাংহাই সেটাও আমি দখল করে ফেলছি। এরপরে চীনের আরো রেস্ট অফ দ্য চীন সে দখল করা শুরু করে। ঠিক আছে, আচ্ছা গেল। তো এক পর্যায়ে চীনের পরাজয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখানে দেখেন একটা বইয়ের নাম লেখা আছে যে দ্য ফরগটেন অ্যালাই, ওই যে ফরগটেন ওয়ার, ওইখান থেকে মিল রাখছে। মানে মনে রাখতে পারেন, দ্য ফরগটেন অ্যালাই, চায়নাস ওয়ার্ল্ড ওয়ার 2, 1937 থেকে 1945। এটার মানে বুঝছেন, দ্য ফরগটেন অ্যালাই মানে হচ্ছে, অ্যালাই মানে কি, মিত্র। তো চায়নার যে ওয়ার্ল্ড ওয়ার 2 বলা হয়েছে, কারণ কি আমরা আসলে মানে যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলি সেখানে আমরা চায়নাকে আসলে খুব একটা মানে আনি না, বাট চায়নাই আসলে কিন্তু অন্যতম মেইন খেলোয়াড় ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরব বা অন্যতম বড় খেলোয়াড় ছিল কিন্তু চায়না। দ্যাটস ওয়াই উনি এখানে বলছে যে চায়নাস ওয়ার্ল্ড ওয়ার 2। এবং এখানে ফরগটেন অ্যালাই কারা? যে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি। ঠিক আছে, তো 1937 থেকে 1945। কেন বলছে 1937 মনে আছে? আপনারা হয়তো বলবেন যে স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো 37-এ শুরু হয়নি, তাহলে এখানে কেন বলা হলো ওয়ার্ল্ড ওয়ার 2 1937? কারণ 1937 সালেই চীন কি করে, ওই যে চীনের বেইজিং প্রথম দখল করে কে? জাপান। 1938 সালে কি হয়, ওই সাংহাইও দখল করে ফেলে। পরবর্তীতে 1938 সালে চীনের আরো যে জায়গাগুলো আছে সেগুলোও দখল করা শুরু করে। সো আলটিমেটলি ওই 1937 সাল থেকেই যখন চীনের অবস্থা নড়বড়ে, তখন থেকেই কি করে আস্তে আস্তে করে অন্যান্য যে 1937-38 এইভাবে যখন দেখে যে চীন একদম বাজে অবস্থায় চলে যাচ্ছে, তখন 1940 সালে রাশিয়া, 1941 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা পরোক্ষভাবে সাহায্য করা শুরু করে। ঠিক আছে, জাহিদ হাসান, কি অবস্থা জাহিদ, কেমন আছিস? আচ্ছা, আমার ছোট ভাই জাহিদ, সেও দেখতেছে আর কি। ওকে, তাহলে এখানে কি বলছে দেখেন। তো এই যে বইয়ের লেখক, এই বইয়ের লেখককে রানা মিটার, দেখেন উনি কি বলছে, উনি বলছে যে তাদের মানে কাদের, চীনের, চীনের কোনো বন্ধু ছিল না, কোনো অস্ত্রও ছিল না, চীনা জাতীয়বাদী এবং কমিউনিস্ট উভয়ই তখন পালাচ্ছিল। অর্থাৎ চায়নার সাথে রেলিভেন্ট তখন যেই ছিল, মানে তুমি কমিউনিস্ট হও আর তুমি ন্যাশনালিস্ট হও, মানে যাই হও না ঘোড়ার ডিম, চায়নার সাথে রিলেটেড যে যাই ছিল তারা সবাই কি তখন পালাচ্ছিল, কারণ চায়না তখন একদমই বাজে অবস্থায় ছিল। ঠিক আছে, এট দ্যাট মোমেন্ট কি করছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের হেল্প করছে, বেশি সাহায্য করছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তারা কি, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে বাধ্য করছে আক্রমণ করার জন্য, ফার্স্ট বাইট দেওয়ার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে যে আমি জাপানকে জ্বালানি দিব না, তাহলে জাপান আর চায়নাকে অ্যাটাক করতে পারবে না, তখন বাধ্য হয়ে জাপান ডেসপারেট হয়ে পার্ল হারবার আক্রমণ করছে। তো যখন পার্ল হারবার আক্রমণ করলো, তখনই জাপানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অফিসিয়ালি যুদ্ধে লিপ্ত হওয়ার পারমিশন পেয়ে গেল, মানে একটা উসিলা পেয়ে গেল, অজুহাত পেয়ে গেল। সো রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আলটিমেটলি কি করছে, জাপানকে প্রভোক করছে যে হ্যাঁ তুমি ফার্স্ট বাইট দাও, তারপর আমি আসতেছি। এবং মানে বাকি ইতিহাস তো আমরা সবাই জানি যে জাপান সারেন্ডার আলটিমেটলি করতে হয়েছে।
ওকে, আচ্ছা দেখেন, তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি আপনি জানেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধারা কিন্তু আপনার মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা, মাথায় সেট হয়ে যাওয়ার কথা, এবং এই প্রশ্নের উত্তরও কিন্তু আপনার এখন দিয়ে ফেলার কথা। আসেন, বরাবরের মতো এই প্রশ্নটা এমন ভাবে আমি সাজাইছি যেন আপনার অনেক কিছু প্রশ্নের মধ্যেই পড়া হয়ে যায়। 1941 সালের আগস্টে, কোন মাসে বলেন তো? 1941। বারবার ধরে এতক্ষণ ধরে বলতেছিলাম যে 1940-এ রাশিয়া সাহায্য দেওয়া শুরু করে এবং 1941-এ মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য দেওয়া শুরু করে, মনে আছে? বারবার বলছি কিন্তু কোন মাসে সেটাও বলে দিছি, 1941 সালের আগস্টে। তাহলে 1941 সালের আগস্টে কোন দেশ, এটা নিয়ে কিন্তু অলরেডি বলে দিছি, আমার মনে হয় অ্যান্সার এতক্ষণে চলে আসা উচিত। 1941 সালের আগস্টে কোন দেশ জাপানের উপর বিমান, জ্বালানি ও যুদ্ধ সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে? অ্যান্সার চলে আসা উচিত, কারণ আমি এতক্ষণ ধরে হয়তো আস্তে আস্তে প্রশ্ন পড়ছে, আপনাদের প্রশ্ন হয়তো পড়া হয়ে গেছে। হুম। 1941 সালের আগস্টে কোন দেশ জাপানের ওপর কি কি নিষেধাজ্ঞা আরোপ করে? দেখেন, প্রশ্নের মধ্যে আমার অ্যান্সার চলে আসছে, প্রশ্নের মধ্যে অ্যান্সার চলে আসছে। আমি এতক্ষণ ধরে জ্বালানি নিয়ে কেন বলতেছিলাম, কারণ তখন জাপান জ্বালানি ক্রাইসিসে ছিল, বাট আরো কিছু নিষেধাজ্ঞা দিছে, সব ভাবে জাপানকে একদম ঘিরে ফেলছে। রাজশাহীর মানুষজন বলে না যে ঘিরে লিয়েছি মামুর বেটা নাকি মামুর বুটা, এরকম কিছু একটা বলে, তো ওই রকম একটা ব্যাপার, মানে সর্বাত্মক ভাবে জাপানকে কিভাবে আসলে মানে একদম মানে চালনাই চুলনাই নিধিরাম সর্দার এরকম বানায় ফেলা যায়, ওই এরকম একটা ঘটনা ঘটায়। কি হয়েছে দেখেন, বিমান, জ্বালানি এবং কি যুদ্ধ সরঞ্জাম তৈরিতে যে গুরুত্বপূর্ণ ধাতুগুলো আছে সেই ধাতু কোনো সাপোর্টই দেওয়া মানে দেয় নাই, সব বন্ধ করে দিছে, সব ধরনের নিষেধাজ্ঞা কারা দিছে? ঝটপট অ্যান্সার করেন। অস্থির, আয় হায়, সবাই অ্যান্সার করে ফেলছে, জোস, অস্থির। ইউএসএ। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। অস্থির অস্থির, তাহলে আমরা বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, তো দেখি তো এটা অ্যান্সার করতে পারি কিনা। ইচিগো, বলেন ইচিগো কি? এটা অ্যান্সার করতে পারবেন? ইচিগো এইটা হচ্ছে জাপানের সর্বশেষ একদম মানে জাপানের কফিনে শেষ পেরেক ঢুকার আগে তাদের দিক থেকে, অর্থাৎ জাপানের দিক থেকে লাস্ট অ্যাটেম্প। ইচিগো ছিল একটা অপারেশন, হ্যাঁ, ইচিগো এটা ছিল একটা অপারেশন, ইচিগো অপারেশন। এটা চালায় কে? এটা চালায় হচ্ছে জাপান। ঠিক আছে, স্বাভাবিকভাবেই এটা কত সালে চালায় এই অপারেশনটা? 1944 সালে। ঠিক আছে, 1944 সালে জাপান এই অপারেশনটা চালায়, 1944 সালে জাপান এই অপারেশনটা চালায়, ইচিগো যে অপারেশন সেটা চালায়। এবং ডেফিনেটলি কোথায় চালায়? 1944 মানে কি, জাপান কার সাথে যুদ্ধ করতেছিল? চায়নাতে। এবং চায়নাতে কি হয় মনে আছে? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই কি করতেছিল? চায়নাকে সাপোর্ট দিচ্ছিল। তো চায়নাকে সাপোর্ট দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজটা করছে, আমার মনে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি জাস্ট ছবিটা আহ একটু ইয়া করে দেই। এইখানে কিছু সিম্বল আছে, যেটাকে এই যে এখানে একটা সিম্বল দেওয়া আছে, এটা হচ্ছে আসলে বিমানের সিম্বল। তো মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজটা করছে, তারা চায়নার বিভিন্ন জায়গায় এরকম বিমান ঘাঁটি তৈরি করছে, বিমান ঘাঁটি তৈরি করছে, বিমান ঘাঁটি তৈরি করছে। ঠিক আছে, এই যে বিমান ঘাঁটি তৈরি করছে, এই যে বিমান ঘাঁটি, এই যে বিমান ঘাঁটি। ঠিক আছে, তো এরকম অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করছিল। তো এই ইচিগো অপারেশনের মূল লক্ষ্য ছিল এই বিমান ঘাঁটিগুলা দখল করা, এবং জাপান কিন্তু এটাতে মোটামুটি সক্ষম হয়েছিল। ওই যে 1944 সালে, কিন্তু 45 সালে না, 44-এ তো জাপান তখনও মোটামুটি যুদ্ধে ছিল, 45-এ তো পুরোপুরি ভাবে একদম সমর্পণ করে ফেলে, সারেন্ডার করে ফেলে। বাট 1944 সালে এই যে ইচিগো অপারেশন, যেটা 1944 সালে সংগঠিত হয়, কত সালে সংগঠিত হয়? 1944 সালে। এই 1944 সালে জাপান চায়নাতে এই যে যে বিমান ঘাঁটিগুলো আছে, এই বিমান ঘাঁটিগুলো মোটামুটি একটা দখল করে ফেলতে পারে, বেশ মেজরিটি, প্রায় 38টা বিমান ঘাঁটি, সম্ভবত 44টার মধ্যে তারা 38টা বিমান ঘাঁটি সম্ভবত দখল করে ফেলতে পারে। এবং এই যে বিমান ঘাঁটিগুলো যে তারা দখল করে ফেলে, তারা মোটামুটি কিন্তু একটা মনস্তাত্ত্বিক জয় ওখানে আদায় করে ফেলতে পারে। এই অপারেশনে আসলে জয়ী জাপান। এবং এইখানে দেখেন যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, বেসিক্যালি তীর চিহ্ন দিয়ে যেটা করা হয়েছে, এই যে তীর চিহ্ন, তীর চিহ্ন দিয়ে যে জিনিসটা বোঝানো হয়েছে সেইটা হইলো, আহ আমি একটু কালিটা মোটা করে নিই, তাহলে মনে হয় বুঝতে পারবো। তো এই যে তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, এই যে নামতেছে, এইখানে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ফ্রেঞ্চ ইন্দো চায়না। ঠিক আছে, তো এই যে জায়গাটা মানে এখানে নিচে যে জায়গাটা আছে, এখানে বেসিক্যালি এই এরিয়া পর্যন্ত মানে উপর থেকে নিচ পর্যন্ত তারা একটা স্থলপথ তৈরি করতে চাইছিল। জাপান এই স্থলপথ তৈরি করতে চাইছিল, বাট আসলে আলটিমেটলি 1944 সালের এই অপারেশনে তারা এটাতে পুরোপুরিভাবে সফল হয় না। বেসিক্যালি বেশ কিছু আহ যে আমার বিমান ঘাঁটি আছে, সেই বিমান ঘাঁটিগুলো জাপান দখল করে ফেলতে পারে। ঠিক আছে, তো এই 1944 সালে জাপান চায়নাতে ইচিগো নামে যে অপারেশনটা চালায়, সেই অপারেশনে তারা
ইনস্ট্যান্ট ওই সময় সফলতা অর্জন করে, বেশ কিছু বিমান ঘাঁটি তারা দখল করে ফেলতে পারে, কিন্তু তারা এই সফলতা বেশি দিন বজায় ধরে রাখতে পারে না। কারণ হচ্ছে 1945 সালেই আমরা জানি, ঠিক তার পরের বছরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কিন্তু তার মিত্র যে ইয়া ছিল তাদের কাছে কিন্তু হার মানে, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু তারা আত্মসমর্পণ করে বা পরাজয় বরণ করে নেয়, ঠিক আছে। ওকে। আহ ওকে, তাহলে আসেন এবার আমরা ঝটপট লাস্ট কয়েকটা প্রশ্ন সলভ করে ফেলি, ঠিক আছে। ঝটপট এটা আপনারা নিজেরা অ্যান্সার দিবেন। বলেন 1949 সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কার নেতৃত্বে? তাহলে দেখেন এখানে আমরা কোথায় আসলাম, 1944 ছিল তো, 1944 পরে 1945। 1945 সালে কিন্তু জাপান কি হয়ে গেল, জাপান হার মেনে নিল, ঠিক আছে। জাপান হার মেনে নিছে, তাই না? তাহলে জাপান হার মেনে নিছে, জাপান যদি হার মেনে নেয় তাহলে জাপান কার কর্তৃত্ব হারাইছে মনে আছে? ওই যে কোরীয় উপদ্বীপের কর্তৃত্ব কিন্তু হারাই ফেলছে, তাইওয়ানের কর্তৃত্ব কিন্তু হারাই ফেলছে। তাহলে জাপান যেহেতু হেরে গেছে 1945 সালে, এরপরে চায়না কি করে, চায়না কিন্তু নিজের মতো করে বিকশিত হওয়া শুরু করে। এবং কিভাবে বিকশিত হয়, 1949 সালে তৎকালীন যে চেয়ারম্যান সে কিছু একটা করে, এবং এটা আমরা ক্লাসের শুরু থেকে আলোচনা করছিলাম। আমাকে একটু ঝটপট বলেন, ঝটপট অ্যান্সার দেন। 1949 সালে চীনে সবার প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কার নেতৃত্বে? বলেন, এটার অ্যান্সার আমরা ক্লাসের শুরুতে একবার করছি, বলেন। তখন সাল দেওয়া ছিল না, এখন প্রশ্নে আমি জাস্ট অ্যাডিশনালি সাল দিচ্ছি, ঠিক আছে। বলেন দেখি মনে আছে কিনা, যারা ক্লাস মনোযোগ দিয়ে করছেন তাদের মনে থাকার কথা। 1949 সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কার নেতৃত্বে? মাও সেতুং, মনে আছে? মাও সেতুং, ঠিক আছে। মাও সেতুং, ঠিক আছে, মাও সেতুং। এই যে মাও সেতুং কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন, ওকে, চেয়ারম্যান ছিলেন। ওকে, নেক্সট প্রশ্নে যাই তাহলে। দ্য পিপলস রিপাবলিক অফ চায়না হিসেবে চীনের আত্মপ্রকাশ ঘটে কত সালে? এই যে 1949 সালে যখন মাও সেতুং, 1949 সালে যখন মাও সেতুং কি করে বলেন তো, চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান, তখনই হচ্ছে এই যে চীনের তখন আত্মপ্রকাশ ঘটে হচ্ছে দা পিপলস রিপাবলিক অফ চায়না হিসেবে, ঠিক আছে, দা পিপলস রিপাবলিক অফ চায়না হিসেবে। তাহলে কত সালে হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হচ্ছে 1949 সালে, ঠিক আছে। এই যে 1949 সালে, এই 1949 সালে, এই 1949 সালেই হচ্ছে দা পিপলস রিপাবলিক অফ চায়না, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি, পিআরসি। আপনি যদি অনেক সময় দেখবেন যে নিউজ পেপারে কিংবা হচ্ছে গুগলে দেখবেন যে পিআরসি এই কথাটা লেখা থাকে। পিআরসি মানে কি, পিপলস রিপাবলিক অফ চায়না। কোথাও কোথাও লেখা আছে আরওসি। বলেন তো আরওসি মানে কোন দেশ বুঝায়? আরওসি বলতে কোন দেশ বুঝায়? ঝটপট আমাকে অ্যান্সার দেন, দেখি এটা কে পারে। আরওসি যদি পিপলস রিপাবলিক অফ চায়না অর্থাৎ পিআরসি বুঝায়, পিআরসি মানে কি, পিআরসি মানে হচ্ছে চায়না, পিআরসি মানে কি, চায়না, পিপলস রিপাবলিক অফ চায়না। পিপলস রিপাবলিক অফ চায়না বলতে আসলে চীন দেশকেই বোঝায়, যেটা 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটার মাধ্যমেই তখন নামকরণ হয়েছে পিপলস রিপাবলিক অফ চায়না, ঠিক আছে। যদি আপনাকে প্রশ্ন করে আরওসি বা রিপাবলিক অফ চায়না, এইটা বলতে আসলে কোন দেশ বোঝায় বা কোন দেশের নাম রিপাবলিক অফ চায়না, অ্যান্সার কি হবে ঝটপট? আচ্ছা, ভেরি গুড। সবার আগে অ্যান্সার করছে হাবিল, শেখ মোহাম্মদ হাবিল, ভেরি গুড। যদি আপনাকে প্রশ্নে বলে রিপাবলিক অফ চায়না, বেসিক্যালি এটা আসলে তাইওয়ানকে বোঝায়, ঠিক আছে। এবং চীন এবং তাইওয়ানের কিন্তু গ্যাঞ্জাম লেগেই আছে, এবং এই কোল্ড ওয়ার কিন্তু লেগেই আছে। আমি যেটা বললাম ক্লাসের শুরুতে বলছিলাম যে তাইওয়ানের একটা সমুদ্র বন্দরের নাম আপনাদের সাথে শেয়ার করছিলাম, কিনমেন। সেই কিনমেন সমুদ্র বন্দরে চায়না তাদের সামরিক সক্ষমতা দেখাইতে কিন্তু তাদের জাহাজ এবং সামরিক ঘাঁটি তারা ভিড়াইছে, হ্যাঁ, এই কিনমেন সমুদ্র বন্দরে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন, পিং পং ডিপ্লোমেসির কারণে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কত বছরের বৈরিতার অবসান ঘটে? বলে আছে, মনে আছে? পিং পং ডিপ্লোমেসি কি বলছিলাম 1949 সালে, এই যে ধারাবাহিকতা দেখেন, 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লব যে ঘটে চীনে, সেটার কারণে যুক্তরাষ্ট্র চীনের সাথে বৈরিতা শুরু হয়। সেটা পরবর্তীতে কোথায় গিয়ে থামে? 1971-এ, ঠিক আছে। অর্থাৎ কত বছর, প্রায় 22 বছর, প্রায় 22 বছর, ঠিক আছে। কত বছরের বৈরিতা, তাহলে অ্যান্সার কি হবে, কত বছরের বৈরিতা? 22 বছর। 1949 সালে যে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে, সেটা ক্যাপিটালিস্ট কান্ট্রি যুক্তরাষ্ট্র মেনে নিতে পারে না। পরবর্তীতে 1971 সালে চীন এবং যুক্তরাষ্ট্র দুই দেশই তাদের পারস্পরিক সমঝোতায় পিং পং টেবিল খেলাকে কেন্দ্র করে বা টেবিল টেনিস খেলার মাধ্যমে দুই দেশের কূটনীতি আবারও জোরদার হয়, ঠিক আছে। তো অর্থাৎ প্রায় 22 বছরের একটা বৈরী সম্পর্ক তারা ঘুচিয়ে ফেলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি আছে দেখেন, পিং পং ডিপ্লোমেসির পর চীন সফর করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? এইটা আমি অলরেডি ক্লাসে আলোচনা করছি, ক্লাসের শুরুর দিকে আলোচনা করছি। আমাকে একটু অ্যান্সার করে সবাই একটু জানান তো দেখি এটার অ্যান্সার কি হবে। সবাই একটু অ্যান্সার করেন, এ বি সি ডি কিছু একটা লিখে পাঠান। পিং পং ডিপ্লোমেসির পর চীন সফর করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? এই যে এটার যে অ্যান্সার, এই ভদ্রলোকের নাম্বার, মানে ভদ্রলোকের
চেহারাও কিন্তু আমরা আজকে স্লাইডে দেখছি, আপনাদের মাথায় ভালোভাবে গেঁথে দেওয়ার জন্য কিন্তু এই ভদ্রলোকের ছবিও আমরা আজকে দেখছি। পিং পং ডিপ্লোমেসির পর চীন সফর করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? ঝটপট অ্যান্সার করেন। পিং পং ডিপ্লোমেসির পর চীন সফর করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট মনে আছে? আমি আপনাদেরকে একটু মনে করে দেই, ছবি দেখছিলাম আমরা, এই ভদ্রলোকের ছবি দেখছিলাম। এই যে দেখেন এখানে ছবি দেওয়া আছে। আচ্ছা, আকাশ সূত্রধর, আপনি হচ্ছে আমাদের এই লাইভে দেখেন একটা কমেন্ট পিন করা আছে, ওই পিন করা কমেন্টে যদি কন্ট্যাক্ট নাম্বার বা লিংকে একটু গেলেই আপনি হচ্ছে ভারত থেকে কিভাবে আমাদের কোর্সগুলো নিতে পারবেন সেটা জানতে পারবেন, ঠিক আছে? আমাদের মোত্তাসিম পাহলভী স্যারের ম্যাথ কোর্স শুরু হয়ে গেছে, আহ, এক সপ্তাহের মতো ক্লাস হয়েছে, সো আপনি চাইলে এখনো ভর্তি হতে পারেন। ওকে, আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, এই যে দেখেন এখানে দুইটা ছবি আছে। ইনি হচ্ছেন চীনের মাও সেতুং। 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দেন, তার হাত ধরেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় চীনে। এতবার এই কথাটা বলছি আজকে ক্লাসে, একদম আপনার মাথায় সেট হয়ে যাওয়ার কথা। আর ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, যিনি পিং পং ডিপ্লোমেসির পর 1973 সালে প্রথমবারের মতো চীন সফর করেন, ঠিক আছে? তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নে কিন্তু অপশনে আমার মনে হয় নামটা সুন্দরভাবে দেওয়া ছিল। আপনি যদি এখন জাস্ট একটু খেয়াল করেন, আপনার কিন্তু মাথায় এটা চলে আসার কথা। হ্যাঁ, এই যে, তাহলে অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কি হবে? হ্যাঁ, সোহান অ্যান্সার করছেন, তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? পিং পং ডিপ্লোমেসির পর, এখন সবাই অ্যান্সার দেন, পিং পং ডিপ্লোমেসির পর চীন সফর করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? হুম, ওই যে যিনি মাও সেতুং এর সাথে টেবিল টেনিস খেলার যে আমন্ত্রণ সেটা গ্রহণ করেন, অর্থাৎ 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দল চীন ভ্রমণ করে, এবং 1972 সালে চাইনিজ যে টেবিল টেনিস দল ছিল তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি? হ্যাঁ, থ্যাংক ইউ মামুন, শিফা, সোহান, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার হচ্ছে রিচার্ড নিক্সন। ওকে, আচ্ছা, তাহলে জাস্ট এইবার এইটা অ্যান্সার করেন। জাস্ট আমরা ক্লাসে যা পড়ছি ওইটা আরেকবার একটু রিভাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ধারাবাহিকভাবে আসতেছি, যদিও এই প্রশ্নগুলো আগে ছিল না, বাট আমি অ্যান্সার করে ফেলছিলাম, এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় এই কথাগুলো বলে ফেলছি, অপশনগুলো অ্যানালাইসিস করার সময় বলে ফেলছি। সো এটার অ্যান্সার আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। পিং পং ডিপ্লোমেসির পর চীন সফর করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে? তাড়াতাড়ি বলেন, প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ঝটপট। এই যে অপশনগুলো বারবার দিচ্ছি, এই অপশনগুলো বারবার দিচ্ছি কারণ যেন আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন, আর ইজিলি অ্যান্সার করলে আপনার অ্যান্সার মাথায় সেট হয়ে যাবে, আপনি পারলে আপনার কনফিডেন্সও বাড়বে। অ্যান্সার কি হবে? এটাও কি রিচার্ড নিক্সন? না না, এটা হচ্ছে কি বলেন তো? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে হবে? অ্যান্সার হচ্ছে হেনরি কিসিঞ্জার। এটা আমরা ক্লাসের শুরু থেকে আলোচনা করছিলাম, হ্যাঁ, তখন এটা ক্লাসের শুরু থেকে আলোচনা করছি, হেনরি কিসিঞ্জার। ওকে, হেনরি কিসিঞ্জার। ওকে, আচ্ছা, শেষ করে ফেলি তাই না? তাহলে বলেন, কত সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় চীন জাতিসংঘের স্থায়ী সদস্য পদ বা নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার লাভ করে? খুবই ইজি, বুদ্ধি করে অ্যান্সার দেন। কত সালে? কত সালে বলেন, কত সালে ভেটো? আমাদের মনে হয় আর দুই তিনটা প্রশ্ন আছে, ঝটপট। এই যে আমরা যে কথাগুলো, যে আলোচনাগুলো করতেছি, আলোচনাটা শেষ হয়ে যাবে, মাঝখান দিয়ে শেষ করতে চাচ্ছি না। কত সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় চীন জাতিসংঘের স্থায়ী সদস্য পদ বা নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার লাভ করে? বলেন তো যে কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র আর চায়নার মাঝখানে ওই যে কূটনৈতিক সম্পর্ক আবার, মানে কোন বছরে এটা জোরদার হয় বলেন তো, মনে আছে? ভেরি গুড, অস্থির। আরোহী অ্যান্সার করছেন, হাবিল অ্যান্সার করছেন, ত্রিপুরা অ্যান্সার করছেন, দীপ ত্রিপুরা, মিরাজ, অস্থির অস্থির। কিভাবে বুঝলাম বলেন তো? ওই যে 1971 সালেই তো আসলে পিং পং খেলা হয়েছিল, মনে আছে? এই পিং পং ডিপ্লোমেসি বারবার দেখেন, মানে সারাদিন যা পড়ছেন ওইখান থেকেই বারবার প্রশ্ন দিচ্ছি, বিভিন্ন ভাবে প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ। পিং পং ডিপ্লোমেসি এটা কত সালে হয়? 1971-এ। 1971 সালেই তো চায়না যুক্তরাষ্ট্রকে কি করে, পিং পং খেলার জন্য আমন্ত্রণ জানায়, তো ওইখানেই তো আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার জোড়া লাগে, কূটনীতি আবার জোড়া লাগে, এইটাকেই তো বলা হয় পিং পং ডিপ্লোমেসি। ওই 1971 সালেই মার্কিন যুক্তরাষ্ট্র কি করে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এই চায়নাকে যে ভেটো পাওয়ার, যেটা সেইটা হচ্ছে দেওয়ার জন্য সুপারিশ করে, এবং পরবর্তীতে জাতিসংঘ চায়নাকে ভেটো পাওয়ার দেয়, ঠিক আছে, 1971 সালে। তাহলে অ্যান্সার কি? 1971 সালে। এবার চরম একটা প্রশ্ন, এই যে চীন যে ভেটো পাওয়ার লাভ করলো কত সালে বলেন তো? 1971 সালে। চীন সর্বপ্রথম ভেটো পাওয়ার, এই যে ভেটো, এই ভেটো পাওয়ার লাভ করলো কবে? 1971 সালে। এবার বলেন, 1971 সালে যে চীন সর্বপ্রথম ভেটো পাওয়ারটা লাভ করলো, সে সর্বপ্রথম কোন দেশের বিরুদ্ধে এই পাওয়ারটা ইউটিলাইজ করে?
বুদ্ধি করে অ্যান্সার দেন। অপশন আছে কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ, হংকং। হ্যাঁ, সজীব বলছে এখন এই সারা রাত পিং পং মাথায় ঘুরবে। হ্যাঁ, পিং পং মাথায় ঘুরলে খুবই ভালো। বলেন, চীন সর্বপ্রথম কোন দেশের বিরুদ্ধে ভেটো প্রদান করে? চীন সর্বপ্রথম কোন দেশের বিরুদ্ধে ভেটো প্রদান করে, ঝটপট বলেন। আমি আপনাদেরকে হিস্টোরি বলি, যারা আমার বিগত ক্লাসগুলো করছেন তারা খুব ভালো করে জানেন, আমি আপনাদের পড়াইছিলাম বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ তো স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করলো বা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাইলো, মানে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো 1971-এ, তাহলে জাতিসংঘের সদস্যপদ লাভ করতে এত বছর লাগলো কেন? তো 1971 সালে যদি আমার দেশ স্বাধীন হয়, তাহলে আমি কেন 74 পর্যন্ত অপেক্ষা করছি? ব্যাপারটা আসলে এখানে একটু ট্রিক্স, এখানে মানে এখানে আসলে একটু মজার ঘটনা আছে। 1971-এ আমরা যখন যুদ্ধে জয়লাভ করলাম, 1972 সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে কূটনৈতিক দক্ষতা সেইটা দিয়ে সে তখন থেকেই তার কার্যক্রম শুরু করে দেয়। 1972 সালেই কিন্তু আমরা প্রথমবার, 1972 সালের আগস্ট মাসে জাতিসংঘে আমরা প্রথমবারের জন্য যে সদস্যপদ লাভের জন্য আমরা আমাদের প্রসেসিং শুরু করি, আমরা আবেদন করি। কিন্তু এই যে চায়না, যে 1971 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় জাতিসংঘে ভেটো পাওয়ার লাভ করলো, এই চায়না সবার প্রথম বাংলাদেশের বিরুদ্ধে ভেটো প্রদান করে। তো আমরা যে 1972 সালে আগস্ট মাসে প্রথম জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য যে আহ্বান করি বা আবেদন করি, সেটা আসলে 1972 সালে গৃহীত হয় নাই, বিকজ অফ চীন। এরপর 1973 সালেও কূটনৈতিক তৎপরতা চলতে থাকে। 1973 সালে তৎকালীন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি বাংলাদেশ ভ্রমণ করে যান, এবং এই তার যে ভ্রমণ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট তার বাংলাদেশ ভ্রমণটা কিন্তু আমাদের জাতিসংঘের সদস্যপদ লাভের বেশ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তো ঠিক তার পরের বছর 1974 সালে আমরা জাতিসংঘের সদস্যপদ লাভ করি। ঠিক আছে, ওকে। এগুলো কিন্তু সব গত ক্লাসে আমি মানে বিগত আমার যে ক্লাসগুলো যারা করছেন, যারা না করছেন তারা একটু কাইন্ডলি কইরেন, ক্লাসের ধারাবাহিকতাগুলো সুন্দরভাবে মিল খুঁজে পাবেন। ঠিক আছে, সাংহাই কমিউনিক কি? হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবেন বা যারা হচ্ছে 10ম থেকে 20তম গ্রেডের কোনো অপশন ছাড়া এক কথায় প্রশ্ন বা সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর করতে হয় আপনাদের, তাদের জন্য এবং বিসিএস ভাইবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সাংহাই সাংহাই কমিউনিক কি। এইটা হচ্ছে বেসিক্যালি ইউএসএ এবং চায়নার মধ্যকার একটা চুক্তি। ঠিক আছে, ইউএসএ এবং চায়নার মধ্যকার চুক্তি। তো এই চুক্তিতে আসলে কি হয়, এই চুক্তিতে বেশ কয়েকটা জিনিস ইয়া করা হয়। সেগুলা কি আমরা যদি একটু দেখি, সেগুলো হচ্ছে যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন, বাণিজ্যিক সম্পর্ক, তারপরে হচ্ছে যোগাযোগ যোগাযোগ স্থাপন মানে যোগাযোগের যে রাস্তা, হ্যাঁ, মানে ট্রান্সপোর্ট যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, এরকম বিভিন্ন ইস্যুতে, এবং দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য প্রীতি এগুলা বজায় রাখা, খেলাধুলা বা বিভিন্ন মাধ্যমে। তো সাংহাই কমিউনিক এই চুক্তিটার মাধ্যমেই আসলে কি হয়, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে যে নিষেধাজ্ঞা ছিল, সেই যে প্রায় 22 বছরের যে নিষেধাজ্ঞা ছিল চায়নার উপরে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রায় অলমোস্ট 22 বছর বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছিল, সেই বাণিজ্যিক নিষেধাজ্ঞা কিন্তু কি হয়, তুলে নেওয়া হয়। ঠিক আছে, 1971 সালের 14ই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে যত আসলে তাদের নিষেধাজ্ঞা ছিল সব তুলে নেয়। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপর থেকে যত নিষেধাজ্ঞা ছিল সেগুলো সব তুলে নেয়, এবং চায়নাকে তারা আনুষ্ঠানিকভাবে পিপলস রিপাবলিক অফ চায়না এই হিসাবে তারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় হচ্ছে 1979 সালে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে, মার্কিন যুক্তরাষ্ট্র এই যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নাকে 1971 সালে তারা নিষেধাজ্ঞা তুলে নেয়। 1971 সালে যে নিষেধাজ্ঞা তুলে নেয়, নিষেধাজ্ঞা এগুলো হচ্ছে তুলে নেয়, আর 1979 সালে ওই যে পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না হিসেবে স্বীকৃতি দেয়। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ বিমন সাহা। সাংহাই কমিউনিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যকার একটা চুক্তি, যেই চুক্তিটা দিয়ে ওই যে 1971-এ যখন এই দুই দেশের মাঝখানে টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে, পিং পং খেলাকে কেন্দ্র করে পিং পং ডিপ্লোমেসি অর্থাৎ দুই দেশের কূটনীতি জোরদার হয়, সেই জোরদার পরবর্তী সম্পর্কগুলা কিভাবে আমরা আসলে কন্টিনিউ করব, সেই চুক্তি মানে সেই জিনিসগুলাই এই চুক্তির মাধ্যমে কন্টিনিউ করা হয়। ওকে, আচ্ছা, আমরা অলমোস্ট ক্লাসের শেষের দিকে চলে আসছি। দেখেন খুব সুন্দর একটা উক্তি আমরা এখানে ব্যবহার করছি, এবং এই উক্তিটা, এই লাইনটা
মানে আমি সবসময় বলি না যে রিটেনে ভাইভাতে রেফারেন্স হিসেবে কাজে লাগাবেন, এই লাইনটা আসলে আমাদের জীবনের সাথে যায়। হ্যাঁ, এই লাইনটা আমাদের সাথে জীবনের সাথে যায় এবং এটা আসলে আসলে খুব চমৎকার একটা কথা। দেখেন, দ্য লিটল বল মুভস দ্য বিগ বল উক্তিটি কে করেন? হ্যাঁ, কি বললাম যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। এই ইংরেজিটা পড়লে আমার মনে হয় যে আপনি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা বাংলায় একটা জানি যে আহ ওই যে ভাব সম্প্রসারণে আমরা প্রায় হচ্ছে এই লাইনটা ব্যবহার করি যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলে গেছি আসলে। তোমার মনে আছে? মনে নাই? আচ্ছা। আহ ওই যে একটা লাইন ছিল না এরকম যে গড়ে তোলে মহাদেশ সাগর অতল, তার আগের লাইনটা ভুলে গেছি, একটু আমরা একটু আমাকে মনে করায় দেন। হুম। ক্ষুদ্র ক্ষুদ্র, ও মনে পড়ছে, আলহামদুলিল্লাহ মনে পড়ছে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। মানে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আসলে অনেক বড় মানে ঘটনা ঘটতে পারে বা বড় কিছু আসলে রচনা করা যায়। ঠিক আছে? তো ওই যে বাংলা যে জিনিসটা ধরেন আপনাকে বিসিএস রিটেনেই আপনাকে দিল ভাব সম্প্রসারণ করতে চাই, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, হ্যাঁ এইটা নিয়ে আপনি লেখেন, ওইখানে কিন্তু আপনি এই কোটেশনটাও ইউজ করতে পারবেন যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। আবার একটা জিনিস চিন্তা করেন, জাপান 1937 সালে, আজকের ক্লাস দেখেন রিভিউ হয়ে যাইতেছে, জাপান 1937 সালে যখন আহ চীনের রাজধানী বেইজিং দখল করলো, 1938 সালে জাপান যখন চীনের বাণিজ্যিক নগরী সাংহাই দখল করে ফেললো, এরপর কি হইলো? ওই অবস্থায় চীনের অবস্থা এতটা নাজুক হয়ে যায় যে চীন যদি ওই সময় কি করতো, যদি সারেন্ডার করে ফেলতো, তাহলে কিন্তু আমার আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যাইতেই হইতো না। বাট সে কি করছে? সে ছোট ছোট প্রতিরোধ গড়ে তুলছে এবং আলটিমেটলি একটা সময় তার আরো মিত্র শক্তি এসে তাকে কিন্তু উদ্ধার করছে। সো আমার মনে হয় যে এখান থেকে আসলে আমাদের জীবনে অনেক কিছু শিখার আছে যে যেটা আর কি এখানে বলা হয়েছে যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল, এই উক্তিটা আসলে কে করেন? এই উক্তিটা করেন হচ্ছে মাও সেতুং। আমরা একটা ছবি দেখি তাহলে আমরা বুঝবো। এই যে এই ভদ্রলোক হচ্ছে মাও সেতুং, যাকে আমরা আজকের ক্লাসে অনেকবার এর নাম উচ্চারণ করছি। আমার মনে হয় এই নাম আমরা আর জীবনেও ভুলবো না যারা যারা আজকে আমার ক্লাস করছেন। দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। ঠিক আছে? এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন চীনে 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লব এর নেতৃত্ব দেন। তৎকালীন যে চেয়ারম্যান ছিলেন চীনের পিপলস রিপাবলিক অফ চায়না এর চেয়ারম্যান মাও সেতুং। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কি করতেছে এখানে, টেবিল টেনিস খেলতেছে। অর্থাৎ ওই যে 1971 সালে উনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাইলো যে আসেন, আপনাকেও আমার দরকার, আমাকেও আপনার দরকার, কারণ আমরা যদি এক না হই তাহলে সোভিয়েত ইউনিয়ন যে বাড়াবাড়ি শুরু করছে তাকে আমরা দমাইতে পারবো না। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন মানে কি? তৎকালীন যে রাশিয়া, মানে সরি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমান যে রাশিয়া। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মাঝখানে প্রায় 22 বছরের যে বৈরিতার যে অবসান ঘটে এই পিং পং খেলার মাধ্যমে, তাদের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক জন্ম লাভ করে, যেটাকে আমরা বললাম হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। তো এই যে সামান্য একটা ছোট্ট পিং পং যে খেলা বা ছোট্ট একটা বল দিয়ে এই যে তাদের মধ্যকার যে টেবিল টেনিস খেলার মাধ্যমে এত মানে বৃহৎ সময় প্রায় 22 বছর ধরে যে একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ ছিল, তারা পরবর্তীতে কি হয়, তারা একজোট হয়ে রাশিয়াকে যে সোভিয়েত ইউনিয়নকে যে একদম দমায় ফেললো। তো এই ঘটনাটাকেই খুব সুন্দরভাবে উনি বলছে যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। ঠিক আছে? এই জন্য কোনো, এই যে আজকে আপনি যদি 5 মিনিটও আমার ক্লাস করেন, এই 5 মিনিট ক্লাস করাটাও কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই 5 মিনিট ক্লাস করা কিন্তু আগামীকাল আপনাকে 10 মিনিট ক্লাস করাইতে উদ্বুদ্ধ করবে। এই 10 মিনিট থেকে একটা সময় 100 মিনিট হয়ে যাবে। এরপর আপনি 5টা 10টা জায়গায় পরীক্ষা দিবেন, 10টা 20টা জায়গায় পরীক্ষা দিবেন, 5টা 10টা চাকরির পরীক্ষা আপনি আসলে একদম মানে মানে উইনার হয়ে আর কি চলে আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তাইলে এখানে তাহলে আমরা কি দেখতে পাইলাম যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল, এখান থেকে আসলে আমাদের শুধু জিকে না, এখান থেকে আমরা দর্শন শিখছি, এখান থেকে আমরা পররাষ্ট্রনীতি শিখছি, এখান থেকে আমরা কূটনীতি শিখছি, এখান থেকে জীবন দর্শনও শিখছি, তাই না? ওকে, তাহলে আমরা নেক্সট কি আছে দেখি তো। হ্যাঁ, ওকে। তাহলে এই যে আমাদের লাস্ট প্রশ্ন কি, কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়? তাহলে এই যে দেখেন একটু আগে আমরা যেটা বলছিলাম, আগের পেজে যেটা বলছি, এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে মাও সেতুং, তিনি রিচার্ড নিক্সনের সাথে হাত মিলায়ে কি করছে, যখন হচ্ছে 1971 সালে পিং পং বা টেবিল টেনিস খেলার আমন্ত্রণ জানায়। পরবর্তী সালে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি করে, 1972 সালে চায়নাকেও আমন্ত্রণ জানায় যে তোমরাও আসো, তোমরাও খেলে যাও, তোমরাও দল পাঠাও। তো এই যে তাদের মাঝখানে যে সম্পর্ক তৈরি হইলো, এটাকে আমরা বললাম কি যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। এবং এই যে ছোট্ট একটা টেবিল টেনিস খেলার মাধ্যমে বিগ বল মানে বুঝছেন তো, বিগ বল মানে হচ্ছে এখানে আসলে কি সোভিয়েতের পতনও ঘটায় ফেলছে, সোভিয়েত এর পতন। হ্যাঁ, তো
তো 1969 সাল থেকে 1989 সাল পর্যন্ত এই 20 বছর বিভিন্ন ঘটনার কারণে চায়না এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক খুব খারাপ যাচ্ছিল। আর রাশিয়াও চাচ্ছিল যে তাদের সমকক্ষ যেন কেউ না থাকে, সোভিয়েতকে ফেলায় দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই এই যে দ্য লিটল বল, এই যে টেবিল টেনিস খেলার যে ছোট্ট যে বলটা ছিল, টেবিল টেনিস খেলার যে ছোট্ট বল ছিল, আই থিঙ্ক দেখা যাইতেছে না, না দেখা যাইতেছে না। এই যে টেবিল টেনিস খেলার যে ছোট্ট বল ছিল, এই ছোট্ট বল, বা এই যে এখানে ছোট্ট বল, এখানে না দিই, তো এই যে ছোট বল, এটাই হচ্ছে আসলে বিগ বল। মানে ছোট্ট একটা কাজ, এই যে দুই দেশ ইগো থেকে সরে এসে ছোট্ট একটা স্টেপস নিছে, এই ছোট্ট একটা স্টেপস তাদেরকে কি করছে, আলটিমেটলি পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের মতো দেশকে খেলাই দিছে। সো কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়? এটার অ্যান্সার হচ্ছে 1991 সালে। ঠিক আছে, 1991 সালে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ঠিক আছে, এবং এই যে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তারা কিন্তু পরবর্তীতে এই সোভিয়েত ইউনিয়ন কি করে, 15টা রাষ্ট্রে বিভক্ত হয়। কতটি? 15টি রাষ্ট্রে বিভক্ত হয়। এই প্রশ্ন হাজারবার আসছে, আপনি বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখবেন। হ্যাঁ, রাষ্ট্রে বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়? 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন কত সালে ভাঙে? 1991 সালে। এবং কতটি রাষ্ট্রে বিভক্ত হয়? 15টি রাষ্ট্রে। দ্যাটস ওয়াই আমার কথা হইতেছে যে আপনারা লাইফে কখনোই ছোট্ট কোনো স্টেপস নিতে পিছু পা হবেন না। ঠিক আছে, ইগো টিগো ভুলে যাবেন। হ্যাঁ, এবং আহ, এই যে ছোট ছোট পদক্ষেপ আপনাকে অবশ্যই বড় বড় সফলতার কাছে নিয়ে আসবে। তো আজকে ক্লাসের মানে ক্লাসটা খুব সুন্দর হাই নোটে শেষ হইতেছে, হ্যাঁ, যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। ঠিক আছে, তো আজকের ক্লাসের আমাদের আসলে মানে খুব ভালো একটা লার্নিং হইলো। লাস্ট প্রশ্নে এসে আমরা যে জিনিসটা জানলাম যে দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। হ্যাঁ, তো আসলে এইখানে আমরা আজকে দীর্ঘ সময় ধরে ক্লাস করছি। থ্যাংক ইউ যারা যারা একসাথে ছিলেন। থ্যাংক ইউ অরুণ সরকার, দারুণ ক্লাস হলো। থ্যাংক ইউ, আপনারাও অনেক মানে দারুণ ভাবে লেগেছিলেন এই সময়টা। আচ্ছা, আমি একটা অ্যানাউন্সমেন্ট করি, সেইটা হচ্ছে, হ্যাঁ, স্নায়ু যুদ্ধের আচ্ছা, এই প্রশ্ন অনেক ভাবে আসতে পারে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1991 সালে, স্নায়ু যুদ্ধের অবসান ঘটে 1991 সালে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব যে আমরা এখন থেকে এই যে জিকে যে ক্লাসগুলো হবে, জিকে ক্লাসগুলো আমরা এখন থেকে যেটা করব, আমরা হচ্ছে 7:30টার সময় চলে আসবো। ঠিক আছে, 7:30টার সময় আসলে হচ্ছে আমরা রেগুলার এরকম ইনফরমেটিভ ক্লাস পাবো। সো আমার মনে হয় যে ওই যে যেটা বললাম, আমার লাইনটা খুব ভালো লাগছে, আমি আবার লিখি, হ্যাঁ, আপনাদের সবার জন্য, যে দ্য লিটল বল, আপনারাও কমেন্ট করে জানাইতে পারেন যে আপনাদের লাইনটা কেমন লাগছে। দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। হ্যাঁ, লাইনটা এখানে থাকুক, ভালো লাগতেছে। সো এটাই আর কি বলবো, যে আমি যারা আমাদের এই যে ক্লাসগুলো করেন, সো ক্লাসগুলো একটু রেগুলার করেন। আর হচ্ছে আমরা এখন থেকে, আমি আবারও বলতেছি যে মোত্তাসিম পাহলভী স্যারের যে আমাদের ম্যাথ কোর্স আছে আছে, 3 4 5টা ক্লাস হয়েছে, সম্ভবত একটা সপ্তাহ গেছে আর কি মেইনলি। সো আমাদের লাইভে দেখেন একটা কমেন্ট পিন করা আছে, অনেকে লাইভে আমি দেখছি প্রশ্ন করছেন, কিন্তু আমি আসলে জানাইতে পারি নাই। আপনারা যে কাজটা করবেন, আমাদের ওই পিন করা কমেন্টে ওখানে দেখবেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কিংবা নাম্বার দেওয়া আছে। যারা দেশের বাইরে থেকে, ভারতে, পশ্চিমবঙ্গ থেকে অনেকে আসলে যুক্ত হইতে চাইছে, যে কিভাবে আসলে ভর্তি হব, তো তাদের জন্য একটা কথা, যে আপনি যেটা করবেন, যে আমাদের ওয়েবসাইটে থেকে আপনি সরাসরি হচ্ছে ভর্তি হতে পারবেন। আর এখনো যারা হন নাই, তারা আমার মনে হয় যে যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আর আর সোহান বলছে দ্য বিগ বল মুভস দ্য বিগ বল। না না না, হাই হাই, কি হয়ে গেল? দ্য লিটল বল মুভস দ্য বিগ বল। হ্যাঁ, বড় বলকে সরায় নাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ শাখাওয়াত। হ্যাঁ, টিপু সুলতান এখন থেকে প্রতিদিন ক্লাস হবে, যেটা বলতেছিলাম যে মোত্তাসিম পাহলভী স্যারের ম্যাথ কোর্স 9টা থেকে ক্লাস থাকে, রবি থেকে বৃহস্পতি, শুক্র শনি বাদে। যেমন আজকে ক্লাস ছিল না, আমি আজকে ইচ্ছা মতো ক্লাস নিলাম। হ্যাঁ, তো 9টা থেকে আমাদের মোত্তাসিম পাহলভী স্যারের যে ম্যাথ কোর্স, সেটা বছরের মেগা কোর্স। এই বছরে আর কোনো ম্যাথের কোর্স আসবে না যেহেতু, এবং 5 মাস ব্যাপী এই কোর্স। তো অনেকে কমেন্ট করছেন, সবাইকে উত্তর দেওয়া সম্ভব না। মানে যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হয়ে যাইতে পারেন, কারণ মাত্র 1 উইক গেছে। সো এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আছে, এবং বিগত বছরে যে কোর্সটা ছিল সেখানকারও ফুল প্রায় 100টা ক্লাসের মতো রেকর্ড আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন, আপনার জন্য অ্যাভেলেবল। সো আপনারা চাইলে ওখানে ভর্তি হয়ে যেতে পারেন। যেহেতু রবি থেকে বৃহস্পতি আমাদের স্যারের ক্লাস থাকে 9টা থেকে, সো আমি আপনাদের সামনে হাজির হব 7:30টায়। ঠিক আছে, তো শুধু স্যারের ক্লাস করলে হবে না, আমার ক্লাসও করতে হবে। 7:30টার সময় ইনশাল্লাহ আপনারা চলে আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকে এর মধ্যে থ্যাঙ্কস দিছেন। সবাইকে একসাথে ধন্যবাদ। আমি তো লিখেই দিছি ধন্যবাদ। সো সপ্তাহে কতদিন ক্লাস হবে, কোন কোন দিন, কোন, এটার অ্যান্সার তো দিয়েই দিলাম। আমি চেষ্টা করবো প্রতিদিন আসার 7:30টার সময়। আপনারা যেটা করবেন, 7:30টার সময় হচ্ছে এই পেজ খুলে বসে থাকবেন। যদি দেখেন আমি আসছি, তাহলে তো হইলই, আর না আসলে তো নাই। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ অরুণ সরকার, থ্যাংক ইউ মিরাজ।
আচ্ছা, ভাস্কর দে প্রভাত, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমার মনে হয় যে কারো তেমন আর কিছু জানার নাই। সোহান লিখছে দ্য বিগ বল মুভস দ্য বিগ বল, ভালোই লিখছে। ওকে। আহ আচ্ছা, রুমানা রহমান পেইড ব্যাচের স্টুডেন্ট, পেইড ব্যাচ নট বিচ। আপনি ক্লাস করতে করতে তো বিচে চলে গেছেন, আয় হায়। পেইড ব্যাচ স্টুডেন্ট, আচ্ছা। উম হুম, থ্যাংক ইউ আমিনুর। এগুলো মাথায় রেখেন, একজন বলছে যে লাস্টে আমরা অনেক ভালো ভালো কথা নিয়ে পাইছি আর কি, এগুলো না এই মানে মোটিভেশন দিতে ইচ্ছা করে না, নীতি কথা বলতে ভালো লাগে না, কারণ আমরা এইসব জিনিস খুব একটা খাই না এবং মাথায়ও থাকে না। হুম, ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় যে আমরা আবার ইনশাল্লাহ যুক্ত হব 7:30টার সময় আগামীকাল, সবার সাথে আবার দেখা হবে। আর রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা একটু রেগুলার ক্লাস করেন, আর আমি একদিনই বলে দিচ্ছি ক্লাসগুলো যখন করবেন শুধু চেয়ে থাকবেন না, একটু খাতা কলম নিয়ে সামনে বসবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই যে আজকে যেমন 12তম ক্লাস ছিল, এভাবে আপনি যখন 30-40টা ক্লাস করে ফেলবেন, আপনার এত সুন্দর একটা নোট খাতা হয়ে যাবে, যে কোনো চাকরির পরীক্ষায় গেলে আপনি খুব সুন্দর অ্যান্সার করে ফেলতে পারবেন, ডিরেক্ট প্রশ্ন কমন না পড়লেও ঘটনাগুলো জানার কারণে, আমি যেভাবে প্রশ্ন সলভ করি সেগুলোর কারণে আশপাশ দিয়েও যদি কোনো প্রশ্ন আসে আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আগামীকাল কিন্তু আপনাদের দুইটা ক্লাস, যারা মুত্তাসিন বা আলম স্যারের কোর্সে ভর্তি হয়েছেন তাদের ক্লাস হচ্ছে 9টায়, তার 1.5 ঘন্টা আগে আমি আসবো 7:30টায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আর এই তো, থ্যাংকস। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।